সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1598তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ সাইফুল ইসলামের জীবনের কলিজা কাঁপানো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ওমান প্রবাসীর বাস্তব জীবন কাহিনী। বাধ্য হলেন সুন্দরী বউকে কফিলের হাতে তুলে দিতে। এই গল্পটা বরিশালের প্রত্যন্ত এলাকার উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান ওমান প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলামের জীবনের চরম প্রতারণামূলক এক হৃদয় বিদারক করুণ বাস্তব কাহিনী। দেখেন, আপনারা অনেকেই হয়তো এটা শুনে খুব মর্মাহত হয়েছেন যে বাধ্য কেন হলেন যে নিজের বউকে কফিলের হাতে তুলে দিতে। এটা শুনে আমি জানি আপনাদের কষ্ট লেগেছে, কিন্তু এই কষ্টের পিছনেও এক ভয়ঙ্কর প্রতারণা লুকিয়ে আছে, যা শুনলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বাস করতে পারবেন না যে পৃথিবীতে মানুষও স্বার্থে এতটা নিচে নামতে পারে। আমরা যদি কাউকে ধোঁকা দিতে পারি, আমরা ভাবি যে আমরা চালাক হয়ে গেছি। মানে কাউকে ধোঁকা দিলে আমরা নিজেকে অনেক বাহবা দিই যে না, আমরা অনেক অনেক বড় কিছু করে ফেলেছি। সত্যি কি কাউকে ধোঁকা দিয়ে আপনি অনেক বড় কিছু করে ফেলেছেন? একটা ছোট্ট প্রশ্ন করি, আপনি কি জানেন যে কালকে সকালে আপনার সঙ্গে কি হবে? বলতে পারেন? শুধু আপনি নয়, পৃথিবীর কেউই বলতে পারে না যে আগামী দিন সকালবেলা তার সঙ্গে কি হতে পারে। ঠিক তেমনি কাউকে ধোঁকা দিয়ে আপনি বড় হয়ে গেছেন, এটা আপনি কখনোই নিজেকে নিজে বিশ্বাস করাতে পারবেন না। এবং যারা এটা বিশ্বাস করে তারাই হচ্ছে বোকা স্বর্গে বসবাস করে। কথাগুলো কেন বললাম? বরিশালের ভাই ওমান প্রবাসী সাইফুলের এই করুণ গল্পটা শুনলেই বুঝতে পারবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রবাসীর গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই সাইফুলকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় একটা ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল বিভাগ থেকে অনেক দূরের কোনো এক শান্তশীতল অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা আসলে তেমন কিছুই করে না, কিন্তু একটা পর্যায়ে একটা সময় আমার বাবা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করত। কিন্তু হঠাৎ করে আমার বাবার চোখে সমস্যা দেখা দেয়। এবং কী কারণে আমার বাবার চোখে হঠাৎ সমস্যা দেখা দেয় এটা আমরা কেউই বলতে পারতেছিলাম না। আব্বা হঠাৎ করে প্রায় তার চোখের 50% দেখতে পাচ্ছিলেন না। মানে দূরের কোনো কিছু দেখেন না এবং কাছেরটাও খুব ভালো করে দেখতে হয়। চশমা লাগিয়েছেন, ডাক্তার দেখিয়েছেন, অনেক চিকিৎসা করার পরেও আমার বাবার চোখ কোনোভাবে ভালো হয় না। একটা সময় আমার বাবা ওই চাকরি থেকে রিজাইন দেয় এবং এরপরে যেহেতু সরকারি চাকরি ছিল, কিছু পেনশনের টাকা পায়, এটা দিয়ে আব্বা কিছু জমি জমা রাখে এবং এই দিয়ে মোটামুটি খুব কষ্ট করে আমাদের পরিবারটা চলে। আমাদের পরিবারে আহামরি তেমন কোনো সুখও নেই, আবার অতটা দুঃখও নেই। আমার বড় বোনটা তখন প্রায় অনেকটা বড় হয়ে গেছে। আমার বড় বোন তখন ইন্টারমিডিয়েটে পড়তো। আমার বড় বোন আর আমার বড় ভাইয়া তারা প্রায় 1 বছরের ছোট বড়। আমার বড় আপু তখন ইন্টারমিডিয়েটে পড়ে আর আমার যে বড় ভাইয়া আছে, আমার বড় ভাইয়া তখন হচ্ছে আপনার অনার্সে পড়ে। বড় ভাইয়া তখন ঢাকাতে পড়াশোনা করতো, বড় আপু এলাকাতেই পড়তো। আর আমিও আমাদের একটা এলাকার ক্লাস 9-এ আমি তখন পড়তাম স্কুলে। আমি ঠিক গল্পটা তখন থেকেই শুরু করি, কারণ এর আগে খুব বেশি একটা ঘটনা নাই। তো ক্লাস 9-এ আমি যখন পড়তাম, আমাদের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করতো আমারই এক দূর সম্পর্কের চাচাতো বোন। আমরা একই গ্রামের মেয়ে এবং একই বাড়ির মেয়ে, যার নাম হচ্ছে মুক্তা আর আমি একই ক্লাসে পড়তাম। আমরা তখন ক্লাস 9-এ পড়ি। বাট এই যে মুক্তা মেয়েটা, ও দেখতে না খুব সুন্দর ছিল। মানে আমাদের স্কুলের মধ্যে যত মেয়ে ছিল তাদের মাঝে মুক্তা ছিল ফার্স্ট। যেমনই লম্বা, তেমনই সুন্দর, তেমনই তার চেহারা, এবং সর্বদিক থেকে মুক্তার দিকে তাকাই থাকতে মন চায়। খুবই সুন্দর চেহারা একটা মেয়ে ছিল। তো যেহেতু আমরা দুজনে এক ক্লাসেই পড়তাম, কিন্তু আমার মুক্তারে খুব ভালো লাগতো। মুক্তার অনেকটা ভালো লাগতো। আমি মনে মনে চিন্তা করতাম যে আমি কোনো একদিন মুক্তার সঙ্গে প্রেম করব। এই জিনিসটা আমার মনের ভিতরে লালন করতাম। বাট আমি ছাত্র হিসাবে স্কুলে বেশ ভালো ছিলাম। মানে ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত সবসময় আমার রোল নাম্বার 5-এর মধ্যে ছিল। বেশ ভালো স্টুডেন্ট ছিলাম। কিন্তু মুক্তা কিন্তু অতটা ভালো স্টুডেন্ট ছিল না। যদিও মুক্তা বয়সে আমরা একই বয়সে ছিলাম, কিন্তু দেখতে শুনতে অনেকটা বড় হয়ে যায়। কিছু মেয়ে থাকে না, যাদের শরীরের গঠন একটু ভালো থাকে, মুক্তা ঠিক তেমনই ছিল। হাইট ভালো ছিল, বডি ভালো ছিল, চেহারাও সুন্দর ছিল, সর্বদিক থেকে অনেকটা ভালো।
তো ক্লাস 9-এর বছর থেকে না ভাই আমার মনের ভিতরে এই স্বপ্নটা লালন করতেছে যে আমি তার সঙ্গে প্রেম করব। এই করতে করতে ক্লাস 9 থেকে আমরা তখন ক্লাস 10-এ উঠি এবং ক্লাস 10-এ ওঠার পরে ওই সময় তো হলো কি যে আমার বড় বোনের বিয়ে ঠিক হয়। আমার একেবারে বড় যে বোনটা আছে, মানে যেটা আমার বড়, ওর তখন বিয়ে ঠিক হয়। আমাদের এলাকা থেকে বেশ দূরের একটা এলাকাতে আমার বোনের তখন বিয়ে ঠিক হয়। তো আমাদের যেহেতু এটি আমাদের বাড়িতে প্রথম বিয়ে, আমার বড় ভাইয়া তখন প্রায় পড়াশোনার শেষের দিকেই ছিল। তো ভাইয়া তখন মানে বিয়ের সাথে করতেছে না, বোনকে তখন বিয়ে দিলাম। ভাইয়া চাকরি পেলে তারপর হচ্ছে মানে বিয়ে করবে, এরকম একটা পরিকল্পনা। তো তারপর হচ্ছে বড় বোনের বিয়ে, আমরা পুরো বাড়ি সাজিয়েছি এবং আমার বোনের বিয়ে মানেই তো আমরা মহা আনন্দ ফুর্তি করবো, এরকম একটা মানে ইচ্ছার মধ্যে আছি। তো এই করতে করতে মানে গায়ে হলুদের দিন, মানে আমার বোনের যেদিন গায়ে হলুদ, সেদিন আমাদের বাড়ির সব মেয়েরা একেবারে সুন্দর করে হলুদ শাড়ি পরে আমার বোনের গায়ের হলুদ অনুষ্ঠানে আসছে এবং মুখটাও এত সুন্দর করে সাজছে ভাই, ওর দিকে তাকে মনে হয় যেন চোখের পলক ফেলতে পারি না, এত সুন্দর লাগতেছিল ওকে। যত তাকাচ্ছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি, আকাশের ঢানা কাটা পরীর মতো লাগতেছিল ওকে। আচ্ছা যাই হোক, তো আমি তখন চিন্তা করতেছিলাম যে সেদিনই আমি তাকে প্রপোজালটা দিব, মানে সেদিনই প্রপোজ করব, এইরকম একটা চিন্তা ভাবনা করেই আমি তখন মানে সিদ্ধান্ত নিলাম। তো এবার হয়েছে কি, আমার বোনের গায়ে হলুদের অনুষ্ঠানের স্টেজ সাজানোর জন্য আমরা ফুল কিনে আনছি, অনেকগুলো ফুল টুল কিনে আনছি যে স্টেজটা সাজাবো। তো সাজাই করলাম কি, আমি মুক্তারে দেওয়ার জন্য স্পেশালি একটা ফুলের তোড়া বানাইলাম, 2টা গোলাপ দিয়ে একটা রজনীগন্ধা দিয়ে একটা ফুলের স্টিক আমি বানাইলাম। তো বানাই আমি চিন্তা করতেছিলাম যে এইটা দিয়েই আমি মুক্তারে প্রপোজ করব। কিন্তু এখন না, আমার বোনের গায়ে হলুদের অনুষ্ঠানটা প্রায় যখন শেষ হয়ে যাবে, সবাই তখন মোটামুটি শান্ত হয়ে যাবে, এই সময় একটা সুযোগ বুঝে আমি তখন ওকে প্রপোজালটা দিব, এই চিন্তা ভাবনাটাই তখন আমার মাথায় ছিল। তো এই করতে করতে প্রায় রাত 10টার দিকে আমার বোনের অনুষ্ঠানটা তখন শুরু হইলো। তো অনুষ্ঠান চলতেছে এই সময়ের ভিতরে বাজার থেকে কোন একটা জিনিস যেন আমার আনা লাগবে, মানে মা বলতেছে, আমার ঠিক মনে নাই কী যেন একটা আনতে আমাকে বলছিল। তা আমি তখন করলাম কি, তাড়াহুড়া করে সাইকেলে করে তখন আমি রওনা দিলাম বাজারের দিকে। তো বাজারের দিকে রওনা দেওয়ার পরে আমি তখন বাজার সাজার করলাম, করে আমাদের এলাকারই একটা মানে দোকান আছে আর কি, মানে লাইক মুদি দোকান না, কসমেটিকের একটা দোকান আছে আমাদের এলাকার মধ্যে। তো ওই দোকানটা চালা হচ্ছে রাসেল ভাই। তো আমি যখন মানে আমার মায়ের ওই সদাইটি নিয়ে চলে আসতেছে, এমন সময় রাসেল ভাই আমার দেখে ডাক দিছে। উনি আমার মানে খুবই সিনিয়র এক বড় ভাই, আমার ভাইয়ের থেকেও হয়তো 2-1 বছরের ছোট হবে, কিন্তু আমার অনেক বড়। আমাকে সাইফুল বলে ডাক দিছে পরে আমি তখন নাইমা গেলাম, ভাই কী হয়েছে? পরে বলতেছে আমার উনি একটা বক্স দিছে, এরকম একটা বক্স। তা বক্স দেওয়ার পরে আমি বললাম যে ভাই বক্সের মধ্যে কি? উনি বলে এই বক্সের মধ্যে এই বক্সটা নিয়ে তোমাদের বাড়ির মুক্তারে দিও। যখনই বলছে আমাদের বাড়ি মুক্তারে দেওয়ার জন্য, আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার ভাই, আমি মুক্তার এই বক্সটা কেন দিব? বলে না, এটা তুমি ওরে দিও, এটা ওর অর্ডার আছে। তখন আমি ভাবলাম কি যে হয়তো এমনও হতে পারে যে মুক্তা হয়তো যেহেতু ওনার কসমেটিকের দোকান, আর আজকে যেহেতু মুক্তা অনেক সাজাসাজি করছে আমার বোনের বিয়ে উপলক্ষে, তাই সেজন্য হয়তো কোনো কিছু কসমেটিক দোকান থেকে কিছু মনে হয় অর্ডার করছে, এইরকম একটা আর কি। আর আরেকটা বিষয় কি, উনি কিন্তু কখনোই এত রাত পর্যন্ত দোকান খোলা রাখেন না, মানে রাসেল ভাইয়ের কথা বলতেছি। আজকে কেন এত রাত পর্যন্ত দোকান খোলা রাখছে আমি সেটাও বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, তারপর আমি মানে করলাম কি, আমি ঘরে মানে এটা নিয়ে বাড়ির দিকে রওনা দিছি। মাঝ বরাবর আসার পর আমার ভিতরে মানে কেমন যেন একটু অন্যরকম লাগতেছে যে আসলে এটা কী এবং কেনই বা রাসেল ভাই এটা আমার হাতে দিল মুক্তারে দেওয়ার জন্য। মানে ভিতরটা কেমন যেন একটু মানে অন্যরকম মনে হচ্ছে এবং আমার কাছে মনে হয় এটা কোনো একটা গিফট হবে, মানে বক্সটা এরকম লাভ সিস্টেম করা একটা বক্স এবং ভিতরে কোনো একটা গিফট হবে, এরকম কিছু মনে হচ্ছে। তো যাই হোক, আমি তখন বাড়ির কাছাকাছি আসার পর আমার ভিতরের ওই খুঁটিনাটিটা কাটতেছে না, যেটা কী হতে পারে। একটা সময় আমি তখন করলাম কি, আমার বোনের বিয়ের অনুষ্ঠানের যে গেট আছে, গেটের যে লাইটগুলো আছে আর কি, লাইট লাগানো হয়েছিল, ওই কোনায় গিয়ে আমি তখন এই বক্সটা খুললাম। বক্সটা খুলে না ভাই, মানে এটার মধ্যে একটা চিঠি দেখতে পেলাম, একটা চিঠি এবং আরও কিছু চকলেট এই টাইপের কিছু। তো চিঠিটা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম, এটা কিসের চিঠি? আমি তখন চিঠিটা খুললাম এবং খুলে চিঠিটা পড়ে আমার কাছে মনে হয় যেন আসমানটা ভেঙে পড়েছে। মানে এমন সব লেখা এই চিঠির মধ্যে, মানে এই চিঠিটা পড়ে আমি বুঝে গেলাম যে রাসেল ভাইয়ের সঙ্গে মুক্তার অনেক বৎসরের সম্পর্ক এবং অনেকবার মুক্তা রাসেল ভাইয়ের দোকানে গেছে এবং তাদের মাঝে অনেক ধরনের সম্পর্কও হয়েছে। এই রকম লেখা চিঠির মধ্যে ইঙ্গিত করতেছে যে সেদিন আমার খুব ভালো লাগছিল, তুমি আসছিলা, বৃষ্টি ছিল, খুব বেশি একটা করতে পারি না, আদর করতে পারি নাই, মানে এইরকম এমন কিছু লেখা ছিল ভাই, যেটা মনে হয় যেন আমার কলিজাতে গিয়ে আঘাত করছে। আমার বোনের বিয়ে, আমার তো অনেক খুশি থাকার কথা, কিন্তু আমার চোখ থেকে তখন অজস্র জল ঝরতেছে।
আমি তখন করলাম কি, মানে রাগে ক্ষোভে পুরো বক্সটায় আমার ওই বাড়িতে একটা পুকুর ছিল আমার পাশে, পুকুরের মধ্যে ফেলে দিছি। পুকুরের মধ্যে ফেলে দিয়ে মনটা খুব খারাপ করে তখন বাড়িতে আসছে। বাড়িতে এসে মা যেটা অর্ডার করছে, মায়ের অর্ডারটা সাপ্লাই দিলাম। দেওয়ার পরে আমি তখন মনটা একদম মুখটা খারাপ করে আমি তখন ওখানে বসে আছি। মানে আমি কিন্তু পুরো চিঠিটা পড়ি নাই, আমি চিঠিটা প্রায় অর্ধেক পর্যন্ত পড়ে আর নিতে পারি নাই। এরপরে আমি তখন চিঠিটা পুরো মানে পুরো বক্সটা সব ফালাই দিছে। তো দেওয়ার পরে আমি তখন এখানে বসে আছি, মানে আমার বোনের অনুষ্ঠানের ওইখানে চেয়ারের মধ্যে বসে আছি। সবাই আমার বোনের গায়ে হলুদ লাগাইতে আছে, বোনের সঙ্গে কথা বলতেছে, এবং সবাই মোটামুটি অনেকটা আনন্দ ফুর্তি করতেছে, সবাই অনেক আনন্দ ফুর্তির মধ্যে আছে। তো এই করতে করতে প্রায় রাত্র অনেক হয়ে গেছে, মধ্যরাতের কাছাকাছি। এমন সময় দেখলাম কি যে রাসেল ভাই তখন আসছে। ওনার আবার মোটর সাইকেল ছিল তখন 100cc, ওই মোটর সাইকেল নিয়ে উনি তখন আসছে। তো ওই বিয়ের অনুষ্ঠানে আমার বড় ভাইও আছে, আবার বড় ভাইয়ের সাথে রাসেল ভাইয়ের কিন্তু সম্পর্ক অনেক ভালো। তাই রাসেল ভাই আইসে তখন আমার ভাইয়ারা ডাক দিলাম, ভাইয়ের নাম হচ্ছে সাইমন। বলে সাইমন ভাই আছে, সাইমন ভাই আছে। পরে আমি ভাইয়ারে ডাইকে দিছি। পরে দেখি যে উনি আর সাইমন ভাইয়া আর হচ্ছে রাসেল ভাই খুব জমে আড্ডা দিতেছে, এবং আড্ডা দিতেছে আর কেমন জানি উনি করতেছে। ওই সময় কিন্তু আমার বোনের সঙ্গে স্টেজে মুক্তা বসে আছে, এবং এরকম আড্ডা দিতে দিতে একটা পর্যায়ে হলো কি যে আমার সাইমন ভাই তখন এখান থেকে উঠে গেছে। সাইমন ভাই উঠে তখন হচ্ছে গিয়া আপনার হচ্ছে ঘরের দিকে গেছে। এমন সময় দেখলাম কি যে রাসেল ভাই মুক্তারে ইশারা দিছে, এবং ইশারা দেওয়ার পরে রাসেল ভাই তখন করলো কি আমার সামনে দিয়েই আমার বোনের যে স্টেজটা ওইটার পিছনে দিয়ে গেছে। ওইটার পিছনে একটু নারিকেলের বাগান, একটু জোবজা টাইপের নারিকেলের বাগান, এবং দেখলাম রাসেল ভাই যাওয়ার সঙ্গে সঙ্গেই এই মুক্তও তখন তার পিছিয়ে দিয়ে গেছে। এখানে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, রাসেল ভাই কিন্তু আমাকে বলছিল যে সাইমন তোমার যে একটা জিনিস দিছিলাম, সাইফুল তোমার যে একটা জিনিস দিছিলাম, এটা কি মুক্তাকে দিছিলা? আমার এই ফিস করে বলছে। এমন না কোনো রিপ্লাই করে নেই। আমি তো রাগে ক্ষোভে জিদে মরে যাচ্ছে ভাই, আমি কি বলবো, আমি কিছু বলি না, আমি জাস্ট চুপচাপ আছি। তো কিছুক্ষণ পরে উনি তখন উঠছে, হ্যাঁ ওইটা স্টেজের পিছনে গেল, এবং একটু পরে মুক্তও দেখলাম কি আস্তে আস্তে করে স্টেজের পিছনে চলে গেছে। এবং তখন আর আমার ভিতরের রাগটাকে আমি সহ্য করতে পারি নাই, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। এবং একটা সময় আমি তখন টর্চ লাইটটা টিপ দিয়ে একদম সোজা হচ্ছে আমার বোনের বিয়ের স্টেজের পিছনের দিকে গেছি। যাইয়েই গালাগালি শুরু করছে, খুব গালাগালি করছে। তাদেরকে আমি ভালোভাবে দেখি নাই, বেশ খারাপভাবেই দেখছি। এবং আমি যখন ওখানে 2-3টা গালি দিলাম খুব জোরে জোরে, রাসেল ভাই তখন করলো কি ওই দিক দিয়া দৌড় দিয়া রাস্তায় গিয়ে উঠে গেছে, এবং মুক্তা তখন দৌড় দিয়া বিয়েবাড়ির দিকে চলে আসছে। তো এই ঘটনার পরে কয়েকজন আবার আমার পিছন দিয়ে দৌড়ে গেছে, যেহেতু আমি একটু চিল্লাইছিলাম, জোরে জোরে শব্দ করছিলাম, যেমন আমার মামা, তারপর আরও কয়েকজন হয়ে গেছে। যে সবাই বলতেছে সাইফুল কী হয়েছে রে, কী হয়েছে? আমি বললাম না মামা কিছু হয় নাই, 2টা কুত্তা এখানে কামড়াকামড়ি করতেছিল, কুকুরগুলোরে দৌড়ে দিলাম। তাই মামা বলে কুকুর যদি কামড়াকামড়ি করবে তাতে আমরা শব্দ পাইতাম, আমরা তো কোনো শব্দ পাইনি। আমি বললাম এগুলো এমন কুকুর, এদের শব্দ পাওয়া যায় না, শব্দ ছাড়াই কামড়ায়। এই বলার পরে মামা তখন ধরেন চলে আসছে, সবাই চলে আসছে। মুখটা দেখি কি মুখটা একেবারে কালো করে আছে। আমি তখন স্টেজের ওখানে একেবারে খুব মন খারাপ করে বসে আছি। তো রাত্র তখন প্রায় মধ্যরাতে শেষ। তখনই যখন মোটামুটি সবাই ঘুমিয়ে গেছে, শান্ত হয়ে গেছে, এই সময়ের ভিতরে মুক্তা তখন আমার কাছে আসছে। আমার মুড কিন্তু তখন খুব খারাপ, কালকে যে আমার বোনের বিয়ে, আমি যে কী করবো আমি নিজেও জানি না। যদি সত্যি আমার কালকে বোনের বিয়ে না হইতো, আমি ওখানে রাসেল ভাইরে মারতাম, এমন একটা প্ল্যানিং ছিল আমার। তো একটা পর্যায়ে হলো কি যে মুক্তা তখন আসছে আমার কাছে, আইসা বলতেছে সাইফুল তোর একটা কথা বলবো। আমি বললাম যে হ্যাঁ বলো, কি বলবা। আমি কিন্তু আবার ওরে তুমি করে বলতাম। তাই বলতেছে যে ও আমারে তুই বলতে, আমি ওরে তুমি বলতাম। পরে আমারে বলতেছে যে এটা তুই কেন করলি? আমি বললাম কোনটা? আমারে বলতেছে যে যেটা করছিস। আমি বললাম যেটা করছি কোনটা করছি? বলে প্রথমত রাসেল রাসেল ভাই আমার একটা গিফট দিছিল, তুই গিফটটা আমার দেশ নাই কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে আমি রাসেল ভাইয়ের সঙ্গে স্টেজের পিছনে যাওয়ার পরে তুই এরকম বিহেভটা কেন করলি? আমি তখন বললাম যে আজ আমার বোনের বিয়ে, তোমরা এগুলো কী শুরু করছো? একটা পবিত্র বিয়ের মধ্যে তোমরা এরকম অপবিত্র কাজ করতো, সেটা কি সহ্য করা যায়? পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার বোনের গিফটটা কই, রাসেলের গিফটটা কই, গিফট আমাকে দাও, আমাকে দে। আমি বলতেছি গিফট নাই, গিফট আমি পুকুরে ফালাই দিছি, সকালবেলা পুকুর থেকে উঠাই নিও। ও একথা বলে আমি তখন খুব আমার মোটটা সুইচ করে আমি ওখান থেকে তখন চলে আসছি। সারাটা রাত ঘুমাইতে পারি নাই ভাই। ফজরা আজান দিছে, ঘুম থেকে শোয়া থেকে উঠছি, মাথা ব্যথায় মাথা মনে হয় ছিঁড়ে যাচ্ছিল। তারপরেও আমি কী আর করবো, কিছু করি নাই। দেন হচ্ছে সবাই রেডি হচ্ছে, ছেলেপক্ষরা আসবে, বিয়ে হবে। তাই ছেলেপক্ষ আসছে, বিয়ে হয়েছে।
এবং সবাই বেশ আনন্দ ফুর্তি করতেছিল। তো আমার বোনকে যখন শ্বশুরবাড়িতে নিয়ে যাবে তখন সবাই বলা বলি করতেছে যে সাইফুল তুই সঙ্গে যা, যেহেতু আমি সবার ছোট, এবং মুক্তাও সঙ্গে যাবে আর কি। মুক্তা তখন রেডি হয়ে রয়েছে, আমার বলতেছে সাইফুল তুই সঙ্গে চল। আমি বললাম যে না আমি যাবো না। মুক্তা তখন আমার জোরাজুরি করতেছে, এবং জোরাজুরি করার পরে আমি তখন রওনা দিলাম। মানে আমার ইচ্ছা ছিল না, এরপরও যখন মুক্তা রান্নারান্নি করতেছে তখন আমি রওনা। তো আমি ক্লাস 10-এ পড়ি, বুঝতেই পারেন, মানে অতটা কিন্তু বড় হয়ে যায়নি, ছোটোই আছি। বোনের বিয়েতে গেছি, মানে বোনের শ্বশুরবাড়িতে গেছি। যাওয়ার পরে রাত্রেবেলা আমাদেরকে খাবার দাবার দিছে। আপনারা যারা বিয়ের অনুষ্ঠানে আছেন তারা হয়তো জানেন, বা বিয়ে এরকম গ্রাম্য বিয়েগুলোর মধ্যে বিআইন সহ রাতের বেলায় খুব আড্ডাআড্ডি করা হয়। তো রাতের বেলায় না সবাই উঠানের মধ্যে বসে খুব মজা মাস্তি আনন্দ ফুর্তি করতেছে আমার বোনের শ্বশুরবাড়িতে। আমি তখন করলাম কি, পাশে একটা নারকেল গাছ আছে, নারকেল গাছে একটা চেয়ারের মানে বসে আছে, খুবই মন খারাপ। তো মুক্তা তখন বিষয়টা খেয়াল করছে যে মানে আমার মনটা অনেক খারাপ। ও তখন ওইখান পর্যন্ত গেছে, যাইয়া আমার বলতেছে সাইফুল তুই আর আমি তো একসঙ্গে পড়াশোনা করি ছোটোবেলা থেকেই, আমরা একজন আরেকজনের সাথে খুব মানে গভীরভাবে মিশে আছি। আমার এমন কিছু নাই যে তুই জানিস না, আর তোর এমন কিছু নাই যে আমি জানি না। কি হয়েছে বলতো, কালকে থেকে না খেয়াল করতেছি তোর মোডটা অনেক খারাপ, তোর কী হয়েছে? আমি তখন বললাম তুমি আমার কাছে মিথ্যা বলতেছো। ও আমার বলে মিথ্যা? কোনটা মিথ্যে বললাম? আমি বললাম এই যে তুমি বললা যে তোমার সম্বন্ধে আমি সব কিছু জানি আর আমার সম্বন্ধে তুমি সব কিছু জানো। ও বলে হ্যাঁ জানিস তো। আমি বললাম না, আমি তো জানতাম না যে রাসেল ভাইয়ের সঙ্গে তোমার সম্পর্ক আছে, রাসেল ভাইয়ের সঙ্গে তোমার প্রেম আছে, এটা তো আমি আগে জানতাম না। ও আমাকে বলে হাইরে, ভালোবাসার বিষয়গুলো না হাইড করে রাখতে হয়, এগুলো যত মানুষ জানবে ততই সম্পর্ক দ্রুত ভেঙে যাবে। আমি এটা কারো কাছে বলাটা খুব মানে ভালোভাবে নেই নাই, আমি কারো কাছে বলতে চাইনি আর কি, এবং আমি কাউকে বলি নাই। আর হয়তো কোনো না কোনোভাবে তুই জেনে গেছিস, কিন্তু আমি এটা কাউকে বলতাম না, কখনোই বলতাম না। আমি রিলেশনের বিষয়গুলো হাইড করতে পছন্দ করি। আমি তখন বললাম মুক্তা আসলে কি বলবো ঠিক জানি না, মানে মানে আমার ভিতরটা ফেটে যাইতেছে, না বলেও না পারতেছি না। ও আমার বলে না 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 সমস্যা নাই, বলো মানে কি বলবি বল। আমি বললাম না কিছুই না, আচ্ছা বাদ দাও। তো এরকম করে তার সঙ্গে স্কিপ করলাম, করে পরে আবার পরের দিন আমরা আবার চলে গেছি এখান থেকে, আমি মুক্তা যা আমরা যারা আসছিলাম আর কি। পরে আমরা আবার চলে গেছি, যেহেতু আমাদের বাড়ি থেকে মেহমান আসছে তাদের সঙ্গে আমরা চলে গেছি। এর কয়েকদিন পরেই তখন আমি স্কুলে যাই। স্কুলে গেলে পরে আমি আর খুব বেশি একটা মুক্তার সঙ্গে কথা বলি না, মুক্তার সঙ্গে মিশি না, মানে আমি মোটামুটি একটু দূরে দূরে থাকতেছি, মানে মুক্তার সঙ্গে আমি ঠিকমতো কথাও বলি না। এই ঘটনার কিছুদিন পরেই একদিন হলো কি, আমি রাসেল ভাইয়ের দোকানে গেছিলাম, মানে কসমেটিকের দোকানে। কি একটা দরকারে জানি গেছিলাম, ও হ্যাঁ আমার বড় বোনের কি একটা জিনিসের জন্য গেছিলাম। তো যাওয়ার পরে রাসেল ভাই তখন আমারে বললো যে, আমার বলতেছে সাইফুল তুই এরকম করলি কেন সেদিন, মানে আবার ওই ঘটনা আমাকে পুনরাবৃত্তি করতেছে। আমি বললাম ভাই আপনার দোকানে মালের জন্য আসছি, আপনি মাল দিলে দেন নাইলে চলে যায়, আপনি আমার সঙ্গে এরকম কোনো কথা বলবেন না। এইরকম করে তখন রাসেল ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে আমি সেখান থেকে মানে একটু রাগারাগি করে চলে আসি। এবার দেখতাম কি ভাই, প্রায় অনেক সময় মুক্তা রাসেল ভাইয়ের দোকানে চাইতো, মানে আমি এগুলো নিজের চোখেই দেখতাম। ধরেন স্কুলে একটা ক্লাস বাদ দিয়া বা এমনি সামনে ও রাসেল ভাইয়ের দোকানে যাইতো, রাসেল ভাইয়ের সঙ্গে ওর অনেক সম্পর্ক, এগুলো আমার নিজের চোখেরই দেখা। এমন করতে করতে একটা পর্যায়ে তখন আমরা এসএসসি পরীক্ষা দিয়ে ফেলি। এসএসসি পরীক্ষা দিয়ে এসএসসি রেজাল্ট আউট হয়ে যায়। তো এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে তখন আমি আর মুক্তা আবারও আমাদের স্কুলের সঙ্গে কলেজ আছে, মানে কলেজের স্কুল আর কি, ওই কলেজে তখন আমি আর মুক্তা একসঙ্গে ভর্তি হই। তো একসঙ্গে ভর্তি হওয়ার কিছুদিন পরে মানে কলেজে আমরা তখন ফার্স্ট ইয়ারে পড়ি, ওই সময়ের ভিতরে হঠাৎ করে দেখতাম কি যে মুক্তা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছে। ও কিন্তু প্রচুর শটপট টাইপের একটা মেয়ে ছিল, মানে সবার সঙ্গে আনন্দ ফুর্তি করতো, নাচতো ঘাইতো, মানে ও খুবই প্রাণবন্ত একটা মেয়ে ছিল। বাট হঠাৎ করে দেখলাম কি ভাই, ও কারোর সঙ্গে খুব বেশি একটা কথা বলে না, কেমন জানি চুপ হয়ে গেছে, এবং ওর মুড ভীষণ রকমের খারাপ। এই জিনিসগুলো দেখার পরে আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে ও এমনটা কেন করতেছে। আমার সঙ্গে তো কথা বলতো, এখন ওই কথাটাও বলে না, কিন্তু আমি যোগে ভালোবাসি, ওই ভালোবাসি কথাটা কিন্তু আজ পর্যন্ত বলা হয়নি, আজও বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। তো বলি না, এটা আর একটা ভালোই হয়েছে, কারণ বললে তো আর আমার ভালোবাসা অ্যাকসেপ্ট হতো না, কারণ ও তো অলরেডি আরেকজনকে ভালোবাসে। আমি ওকে ভালোবাসি বললে তো আমাকে গ্রহণ করতো না। আমি আর কোনো কিছু বললাম না, কথাও বাড়াইলাম না, আমি আমার মতো করে তখন আল্লাহ বিল্লাহ করে সময় পার করতেছি, এবং ওরে জিজ্ঞেস করছে, ও কোনো কিছুই বলে না। এই করে অনেক দিন কেটে যাওয়ার পর একদিন আমারে বলতেছে সাইফুল তোরা একটা কথা বলবো, আমার একটা হেল্প করবি, এমন করে বলতেছে। তো তখন কিন্তু আমাদের কলেজটা অন্যদিকে হয়ে যায়, মানে কলেজ ঠিকই আছে কিন্তু আমরা ওই সাইফুল মানে রাসেল ভাইয়ের দোকানে দিয়ে খুব বেশি একটা যাইতাম না।
তো এরকম করে তখন আমি এই প্রথম মানে মুক্তার মুখে জানতে পারি যে রাসেল ভাই তার দোকানটা ওখানে বন্ধ করে দিয়ে উনি সদরের দিকে মানে শহরের দিকে দোকান দিছে। এই দোকান চলে না গ্রামের মধ্যেই, সেই জন্য শহরে দোকান দিছে। তাই শহরে দোকান দেওয়ার পরে মুক্তার সঙ্গে আর খুব বেশি একটা যোগাযোগ রাখে না, মানে কথা বলে না। পরে একদিন আমারে বলতেছে যে তুই কি আমার একটা হেল্প করবি? আমি বললাম কি? বলে আমার নিয়ে একদিন সদরে যাবি। আমি বললাম সদরে কেন? বলে আমি একটু রাসেল ভাইয়ের দোকানে যাব। তখন আমি বললাম যে না আমি যাব না, মানে আমার ভালো লাগতেছে না। ওই তখন খুব রিকোয়েস্ট করতেছে যে সাইফুল প্লিজ, আমি তো তোর ভালো বন্ধু এবং মানে তোর সঙ্গে তো আমার খুব ভালো সম্পর্ক, আমি তো জানি তুই আমাকে কখনোই করবি না, চল না। এরকম করে আমাকে তখন নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি আর ও তখন মানে টিফিনের পরে আমরা তখন গেছিলাম, মানে দুপুরের পরে আমরা তখন সদরে গেছি। সদরে যাওয়ার পরে ওইখানে একটা হোটেল ছিল, মানে আমাদের এলাকায় একটা হোটেল ছিল। ওই হোটেলে আপনার কেবিন সিস্টেম, মানে চাইনিজ রেস্টুরেন্ট কিন্তু কেবিনের মতো। ধরুন আপনি ভিতরে ঢুকছেন তো আপনি বাইরে দিয়ে দরজা নক করে দিতে পারবেন, মানে এটা ওয়ান কাইন্ড অফ রুম বলা চলে আর কি, বেডরুমের মতোই। তা এইরকম একটা রুমের ভিতরে তখন মুক্তা আর রাসেল ভাই ঢুকছে। ঢুকার পরে প্রায় 1 ঘন্টা পর্যন্ত তারা রুমে ছিল। আমি আসলে মানে আমি যে কেমন, মানে মুক্তা যদি আমার কোনো কথা বলে আমি না এটা ফেলতে পারি না। ও আমারে কোনো কথা বললে আমি সেটা রাখার জন্য জাস্ট পাগল হয়ে যাই। এটা কি ভালো না খারাপ, এটা করা কি ঠিক হবে না ব্যাঠিক, আমি না ভাই এটা চিন্তা করি না। ও বলছে আমার এটা করাই লাগবে, মানে এই টাইপের আর কি। তারপর আমি করলাম কি যে ঠিক আছে, ও আমার যেমনি বলছে আমি এমনি গেছি। তো 1 ঘন্টা পর্যন্ত ওইটার ভিতরে আছে। 1 ঘন্টা পরে বের হইছে এবং বেরোয়ার পরে আমি ওর শরীরের অবস্থা বেশ ভালো দেখতেছি না, খুবই ক্লান্ত বা এরকম একটা অবস্থা। তো তখন আমি নিয়ে বাড়িতে গেছি, তখনও কিন্তু কিছু বলতেছি না। এই করে ধরেন আরও অনেকগুলো দিন কেটে গেল। আরও অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমি খবর পাইলাম কি, মানে আমি জানি না এটা আসলে মানে মুক্তা জানতো কি না, এই রাসেল ভাই নাকি ওই সদরের মধ্যে এক মেয়ের নিয়ে ধরা খাইছে। এবং শুধু ধরা খায় নাই, রাসেল ভাইয়ের ওখানে বিয়ে পড়াই দিছে ওই মেয়ের সঙ্গে। এবং রাসেল ভাই ওই মেয়ের নিয়ে সদরে থাকে। তখন তো ভাই মোবাইল ফোনের অত জামানা ছিল না, মানে মোবাইল ফোন টোটালি নাই বললেই চলে। তখন বেশিরভাগই চিঠিপত্রের মাধ্যমে কথা হতো। খবর পাইলাম এই ঘটনা এবং খবর শোনা মাত্রই আমি যে কোনো একজন থার্ড পার্টির মাধ্যমে শুনতে পারছি। আইসা আমি তখন মুক্তারে জানালাম যে মুক্তা এমন এমন ঘটনা। হয়তো আমারে বলতেছে এগুলো তুই মিথ্যা বলতেছিস, এগুলো মোটেও সত্য না, রাসেল এই টাইপের ছেলেই না। আমি বললাম আমি মোটেও মিথ্যা বলি নাই, আমি যেটা বলছি এটা সত্যিই বলছি, তুই খবর নিয়ে দেখ। এইবার ও তখন খবর নিয়েছে এবং খবর নিয়ে জানতে পারছে যে আসলেই সত্যি রাসেল ওই কলেজেরই, মানে ওই সদরের কলেজের একটা মেয়ের সঙ্গে মানে তার মানে যে আছে দোকান আছে, দোকানে ধরা খাইছে এবং এরপর ওর দোকান ভাঙচুর করছে কইরা। এরপরে জাস্ট হচ্ছে ওকে মানে ওই 2 ছেলে মেয়ের ওদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে, বিয়ে হয়ে গেছে অলরেডি। তো রাসেল ভাইয়ের বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ দূরে ছিল, ব্যবসা করতে আমাদের বাজারে, কিন্তু বাড়ি অনেক দূরে ছিল, আমাদের এলাকার ছিল না। এবং এইটা শোনা মাত্রই মানে মুক্তা তখন একেবারে মানসিক রোগীর মতো হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কলেজে যায় না, মানে কেমন যে একটা মানুষ হয়ে যায় ভাই আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ওর মুখের দিকে তাকালে মনে হয় কি যে গোটা পৃথিবীটা মনে হয় অন্ধকার হয়ে গেছে। তখন আমি মানে কি করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। আমি যতটুকু পারতেছি ওরে বোঝানোর চেষ্টা করতেছি যে মুক্তা যা হবার তা হয়েছে, এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না, সামনের দিকে মুভ করতে হবে। ও বলে কিভাবে মুভ করব, আজকে প্রায় 5টা বছরের সম্পর্ক এবং এই 5টা বছরে ও আমার সঙ্গে কি না করেছে এবং আজ কেনই বা অন্য কাউরে বিয়ে করলো, আমাকে কেনই বা এভাবে ধোকা দিল, আমি তো এটা কোনোভাবে মানতে পারতেছি না, আমার সঙ্গে এরকম চিটিংটা কেন করলো। এইভাবে এগুলা সে বলে বলে কান্না করতেছে, খুব খুব কান্না করতেছে। তা আমি আমার জায়গা থেকে ওরে মাঝে মাঝে এখানে নিয়ে যাই, ওইখানে নিয়ে যাই, অনেক সময় ঘুরে। এবং এই করতে করতে একদিনও আমার হঠাৎ করে জিজ্ঞেস করতেছে সাইফুল তোর একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবি? আমি বললাম হ্যাঁ বলবো, বলো। বলতেছে আচ্ছা সাইফুল তুই কি আমারে কোনো দিন ভালোবাসছিলি, মানে তুই কি আমার সঙ্গে কোনো সম্পর্কে জড়াইতে চাইছিলে? এক কথায় বলতে গেলে আমি জাস্ট জানতে চাই যে তুই কি আমারে পছন্দ করিস? আমি তখন নিচের দিকে তাকায় থেকে বলতেছি তুমি তো আমারে বলছিলা যে রাসেল ভাই সঙ্গে তোমার 5 বছরের সম্পর্ক, কিন্তু আমার কাছে মনে হয় কি যেদিন থেকে আমার বুঝ হয়েছে বা যেদিন থেকে আমার বয়স হয়েছে, আমি যখন থেকে বুঝতে শিখেছি আমি তখন থেকেই না তোমাকে পছন্দ করি, আমার তোমাকে ভালো লাগে। কিন্তু আমার এই ভালোবাসার কথাটা না আমি তোমাকে বলতে পারি নাই এবং খুবই দুর্ভাগ্য, খুবই হতভাগা কপাল পরা আমি তোমাকে রাসেল ভাই পেয়ে গেল। ও তখন বলে আরেকটা প্রশ্ন করি? আমি বললাম হ্যাঁ করো। ও আমারে বলতেছে তুই তো আমার সব কিছুই জানিস
এবং তোর চোখের সামনে রাসেলের সঙ্গে আমার অনেক কিছু হয়েছে। এত কিছু জানার পরেও কি তুই আমাকে ভালোবাসিস? আমি তখন ওর দিকে তাকিয়ে বলতেছি, তোমার সঙ্গে রাসেল ভাইয়ের কী হয়েছে আমি সত্যিই কিন্তু দু চোখে দেখি নাই, আমার চোখে তেমন কিছুই ধরা পড়ে নাই। তবে আমি তোমাকে একটা কথা বলি, আমি যদি রাসেল ভাইয়ের সঙ্গে তোমাকে একই খাটে কখনো দেখতে পারতাম না, আমি তারপরেও তোমাকে ভালোবাসতাম, তারপরেও তোমাকে বিয়ে করতাম। কারণ আমার ভালোবাসাটা তোমার মনের প্রতি, তোমার দেহের প্রতি না। এটা বলার সঙ্গে সঙ্গেও আমাকে জড়িয়ে ধরে না চিৎকার করে কাঁদতে শুরু করে এবং বলে, এমন ভালোবাসাই তো আমি চাচ্ছিলাম। আমার আমার চোখের সামনে হীরা ছিল, আর আমি সেই হীরাকে লাথি মেরে ফেলে দিয়ে আমি ঠুমকো ভাঙা কাচের পেছনে দৌড়িয়েছি। আমি আমার জীবনে কত বড়ই না ভুল করেছি। তুই যে আমাকে ভালোবাসিস এটা না আমি কখনো বুঝতেও পারিনি। তবে বুঝতে পারিনি বললে ভুল হবে, আমি অনেক সময় সন্দেহ করতাম যে তুই আমাকে ভালোবাসিস, কিন্তু রাসেলের ভালোবাসা আমার সঙ্গে এমনভাবে লেগেছিল যে আমি সত্যিটা তোকে বলতে পারি নাই, তোকে আমি ওভাবে বুঝতে পারি নাই। এরপরে এই মুক্তার সঙ্গে আমার একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক শুরু হয়। মুক্তা আমাকে ছাড়া কোনো কিছু বুঝে না, আর আমিও মুক্তার ছাড়া কোনো কিছু বুঝি না। একে অপরের মাঝে যেন অন্যরকমভাবে হারিয়ে যাচ্ছিলাম। এক মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক তখন আমাদের শুরু হয়। নিশি দিবানিশি মুক্তা আমার বুকে মাথা রেখে ঘুমায়, আমি তার বুকে মাথা রেখে ঘুমাই। যেহেতু আমাদের পাশাপাশি ঘর, সুতরাং এটা না আমাদের এলাকার মানুষ খুব বেশি একটা সন্দেহ করতো না, কারণ আমরা একই প্রাইমারি স্কুলে পড়েছি, একই হাই স্কুলে পড়েছি এবং এখন একই কলেজে পড়তেছি। সুতরাং আর এই বিষয়টা নিয়ে না কারো মনে কোনো সন্দেহ রইল না। সবাই তখন মোটামুটি এটাকে খুব সিম্পলভাবেই মেনে নিছে। এই করতে করতে তখন আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব। ইন্টার পরীক্ষার সময় মুক্তার সঙ্গে আমার অনেক স্মৃতি আছে। আমি রাতকে রাত এই মুক্তাকে নিয়ে আমাদের বাড়ির আঙিনায় ঘুরে বেড়াতাম, মাঠে ঘাটে রনে বনে জঙ্গলে সারাক্ষণ মুক্তার নিয়ে রাতের বেলায় ঘুরতাম। আর মুক্তা আমার মুখের দিকে তাকিয়ে খুব আফসোস করে বলতো, তুই আমাকে এতটা ভালোবাসবি যদি আমি জানতাম না, আমি কোনোদিন ওই বাটপা রাসেলের ফাঁদে পা দিতাম না। তুই যে আমাকে এতটা ভালোবাসিস আমি এটা কখনো বুঝতেও পারি নাই। আজ আমি সত্যি খুব আফসোস করতেছি যে আমি কেন এতটা সময় নষ্ট করলাম আমার জীবনে, আরও আগে আমি কেন তোর সঙ্গে জড়ালাম না, তাহলে হয়তো আজকের এই মুহূর্তগুলো আমি আরও আগে থেকেই কাটাতে পারতাম। আমাদের এই মিষ্টি মধুর প্রেমের সম্পর্কটা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এমতো সময় তখন আমরা ইন্টার পরীক্ষা দেব। ইন্টার পরীক্ষা দেওয়ার কিছুদিন আগে, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেব এর কিছুদিন আগে একদিন মা আমারে বলতেছে যে আমার যে বড় ভাইয়া আছে, মানে আপনার এই সাইমন ভাইয়া বলতেছে যে সাইমন ভাইয়ের জন্য মেয়ে দেখবে। মা বলতেছে, সাইমন ভাই তখন একটা গভর্নমেন্ট চাকরি পায়, একটা সরকারি চাকরি পায় ঢাকাতে। তো এখন আম্মা বলতেছে যে সরকারি চাকরি করে ঢাকায় থাকে, এখন আমরা ওরা বিয়ে করাবো, বিয়ে করাইয়া মানে বিয়ে করাই দেবো, আম্মা এটা বলতেছে। তো আমি বললি যে ঠিক আছে তাহলে মেয়ে খোঁজাখুঁজি শুরু করি, এরকম করতেছে। এই করতে করতে একদিন আমি মুক্তারে বলতেছি যে মুক্তা, তোমার তো অনেক মেয়েদের সঙ্গে উঠা বসা, এবং যদি এরকম কোনো সুন্দর মেয়ে থাকে তাহলে আমার একটু বলো। আমার আম্মা বলছে যে সাইমন ভাইরা নাকি বিয়ে করাবে, তা সুন্দর মেয়ে পাইলে আমরা বিয়ে করাবো, তোমার কাছে কি এরকম কোনো সুন্দর মেয়ে আছে? ওই তখন আমার বলতেছে কি আমার তোমার পছন্দ হয় না, এমনিই বলে। আমি বললাম না, পছন্দ হবে না কেন, তুমি তো স্কুলে টপ সুন্দরী, কলেজেও টপ সুন্দরী এবং এলাকায়ও টপ সুন্দরী, বাট তুমি তো আমার জন্য। ও তখন বলে, ধরু তোমার বড় ভাই এখনো বিয়ে করে নাই, তুমি কেমনে আমার বিয়ে করবা? আমি বললাম যে কী বলে এগুলো তুমি? ও বলে তোমার আম্মারে বলো তোমার বড় ভাইয়ের কাছে আমার বিয়ে দেওয়ার জন্য। মানে ও কথাটা তখন হাসতে হাসতে বলছিল, বুঝছেন? বাট আমি না এই বিষয়টা ওই হাসতে হাসতেই নিয়ে নিছি। আমি বলছি যে ধরু পাগলামি করো না, আছে কিনা? ও বলে না, আমার কাছে এরকম নাই। এই ঘটনা 3-4 দিন পরেই, মানে 3-4 দিন পরেই হলো কি, আমার বড় বোন তখন আমাদের বাড়িতে বেড়াইতে আসছে। বড় বোন বেড়াইতে আসার পরে আমার বড় বোন তখন বেড়াইতে আইসা এই মুক্তারে তখন আমার বড় বোন ভাবি ভাবি বলে ডাকতেছে, মানে বলতেছে ও ভাবি ভাবি এরকম করে ডাকতেছে। তাই আমার বড় বোন যখন মুক্তারে ভাবি বলে ডাকতেছে তখন আমার ভিতরে ডাউট ঢুকলো যে কী ব্যাপার, আমার বড় বোন মুক্তারে ভাবি ডাকে কেন? আমার বড় বোন যদি জেনেও থাকে যে মুক্তার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, তাহলে তো সে এইভাবে ভাবি ডাকতে পারে না, এবং কেন এইভাবে ভাবি ডাকতেছে? একদিনে আমি আমার বড় বোনের ধরলাম, মানে ওই দিনে ধরছি, ধরে বললাম যে আপু একটা বিষয় আমি বুঝতেছি না, তুমি এই মুক্তারে কেন ভাবি ডাকতেছ? আমার বোন তখন বলে, ও আচ্ছা, শুধু ভাবি ডাকছি, ভুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে এখন থেকে হবু ভাবি ডাকবো। আর হবু ভাবিও খুব বেশি একটা ডাকতে হবে না, কারণ কয়েকদিন পরে ডিরেক্টলি ভাবি ডাকার অনুমতি পেয়ে যাব। তখন আমি বললাম যে মানে আমি না কথা বুঝতেছি না, কী হয়েছে? বলে তুই জানিস না বাড়ির মধ্যে থাকিস অথচ বাড়ির খবর রাখোস না, তুই জানিস না যে আমাদের সাইমন ভাইয়ের সঙ্গে মুক্তার বিয়ে ঠিক হয়েছে? মানে আমি একই বাড়িতে থাকি, একই ঘরে থাকি, অথচ আমি জানি না। আমি তখন আমার বোনেরে বলতেছিলাম যেটা কী বললা,
মানে কী বলতেছে এগুলো তুমি আপা? পরে বলতেছে হ্যাঁ সত্যিই তো বললাম, মুক্তার সঙ্গেই তো সাইমন ভাইয়ার হচ্ছে বিয়ে ঠিক হয়েছে। কে তুই জানিস না? কেন মুক্তা তোরা বলে নাই? আমি বললাম মুক্তা আমারে বলবে? মুক্তা আমারে কেন বলবে? আমার বোন তখন বলে কেন, মা তো মুক্তার হাতে আংটি পরাই দিছে। তো এই কয়টা দিন ধরে না আমি আমাদের পারিবারিক একটু সমস্যার কারণে একটু বাইরে বাইরে ছিলাম, ফ্যামিলিতে খুব বেশি একটা সময় দিতে পারিনি। অথচ আমাদের ফ্যামিলিতে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আমার মা মুক্তার হাতে আংটি পরাই দিয়েছে আমার ভাইয়ার জন্য। এটা মুক্তা আমারে বলে নাই, আর আমার পরিবারের মানুষ কেউ আমাকে বলে নাই। মুক্তার সঙ্গে আমার প্রত্যেক দিন কথা হইতো, অনেক কথা হইতো প্রতিদিন, কিন্তু কোনোদিনও মুক্তা খোনাক্ষরে আমার কাছে এই কথা বলে নাই যে আমার ভাইয়ের সঙ্গে মুক্তার এঙ্গেজমেন্ট হয়েছে বা আমার আম্মা মুক্তার আংটি পরাই দিয়েছে। আমার বোন এটা বলা মাত্রই আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ছে, কিরে এটা কেমন কথা হইল। আমি মুহূর্তের মধ্যে মুক্তার কাছে গেলাম। মুক্তাদের বাড়ির পিছনে একটা ঘাট আছে, ঘাটের মধ্যে মুক্তা বসে আছে, একা একাই ছিল। আমি বললাম মুক্তা এটা কি শুনলাম আমি? ও বলে কি শুনলি? মানে ও তখন আমার তুমি দুইটাই বলতাম, মানে ওই জিনিস কী শুনলি? আমি বললাম শুনলাম যে আমার মা নাকি তোমার হাতে আংটি পরাই দিছে। ও বলে দিছে তো। আমি বললাম আংটি পরানোর সময় মা কি বলছে? বলছে তোমার ভাই সাইমনের সঙ্গে আমার বিয়ে হবে, এই জন্য আংটি পরাই দিছে, কারণ এটা আমাদের পরিবার সবাই জানে, তুমি জানো না? আমি বললাম মুক্তা তুমি এগুলো কী বলতেছো? মানে তুমি কি ঠিক আছো? তোমার মাথা কি ঠিক আছে নাকি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো উল্টাপাল্টা করতেছো? কী করতেছো এগুলা, কী বলতেছো? ও বলে আমি তো কোনো কিছু বলতেছি না, তুমি না উল্টাপাল্টা বলতেছো, কী হয়েছে? আমি বললাম মুক্তা তোমার সঙ্গে আমার প্রেম, তোমার সঙ্গে আমার ভালোবাসা, আমার মা আমার বড় ভাইয়ের জন্য তোমার হাতে আংটি পরাই দিল, আর সেই আংটি তুমি নিয়ে নিলা, আমাকে কিচ্ছু বললা না। ও তখন বলতেছে আচ্ছা সাইফুল তোমার সঙ্গে একটু কথা বলি, বসো। আমি তখন বসছি, বসার পরও আমারে বলে আচ্ছা তোমার বড় ভাই এখনও বিয়ে করে নাই, তোমার বড় ভাইয়ের এখনও বিয়ে হয় নাই, তো তোমার বড় ভাই এখনও বিয়ে করবে এবং তোমার বড় ভাইয়ের বিয়ের পরে তুমি বিয়ে করবা, তুমি পড়াশোনা শেষ করবা, নিজের পায়ে দাঁড়াবা, এরপর না বিয়ে করবা। তো তোমার কি মনে হয় যে এই পর্যন্ত আমার পরিবার আমাকে তোমার জন্য রেখে দিবে? আমি বললাম মানি? ও বলে মানি হচ্ছে আমার পরিবার কখনোই এতদিন আমাকে তোমার জন্য রেখে দিবে না। তার থেকেও বড় অংশ হয় কি যে তোমার ভাইয়া যদি আমাকে বিয়ে করে, আমি তোমার ভাবি হিসেবে অ্যাটলিস্ট তোমার ঘরে যাইতে পারবো। আর ভাবি মানে আদা, মানে বুঝতেই তো পারো। সুতরাং তোমার ভাইয়ার হকও থাকবে, তোমারও হক থাকবে, তুমিও তোমারটা পাবা, তোমার ভাইও তারটা পাবে। সো কোনো সমস্যা নাই। আমি তোমার ঘরে গেলে অ্যাটলিস্ট তুমি তো আমারে পাইবা, আর অন্য কোথাও যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে কি তুমি আমারে আর পাইবা? এই জন্য বুদ্ধি খাটাইয়া তোমার ভাইয়ার সঙ্গে বিয়েতে আমি রাজি হয়ে গেছি। আমি বললাম মুক্তা তুমি এটা কী বলতেছো? আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। মুক্তা তোমার অতীত জীবনে কি হয়েছে সব কিছু জেনে শুনেই কিন্তু আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমার সঙ্গে সংসার করতে রাজি হয়েছি। ও বলে হ্যাঁ আমার অতীতে কি হয়েছে এটা তোমার ভাইও জানে, তোমার সাইফুল ভাই, তোমার কি বলে সাইমন ভাইও জেনে আমাকে বিয়ে করতে যাচ্ছে। আর তুমি যদি বিশ্বাস না করো তোমার ফ্যামিলির সঙ্গে কথা বলো, আমার অতীতে শুধু তোমার ঘটনা ছাড়া তারা সব কিছুই জানে। আমি বললাম তাহলে আমার ঘটনা লুকাইলা কেন? আমার ঘটনা কেন তাদেরকে বললো না যে আমার সঙ্গে তোমার প্রেম আছে, আমার সঙ্গে তোমার ভালোবাসা আছে, আর তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি কেন বলো নাই? ও বলে এই ভালোবাসার কোনো ফিউচার নাই, কোনো ভবিষ্যৎ নাই, আমি এই জন্য বলি নাই। আমি বললাম মুক্তা তুমি পাগলামি করো না, আমার একটা কথা শোনো। তুমি মানে এই কথা বলেও তখন এখান থেকে উঠে চলে গেছে। আমি বাড়িতে এসে দেখি যে মোটামুটি আমার বোন, আমার মা, আমার বাবা এবং পরিবারের বাকি যারা আছে এরা মোটামুটি বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছে, এবং কয়েকদিনের মধ্যে ভাইয়া আসবে, এবং ভাইয়া আসলে পরে বিয়ে। আমি তখন কী করবো ঠিক মানে বুঝে উঠতে পারতেছিলাম না। আমি যাকে ভালোবাসি সেই তো আমার সঙ্গে বেইমানি করলো। মুক্তা নিজেই তো আমাকে বলতেছে যে ও আমার সঙ্গে এরকম মানে আমাকে বিয়ে করানোর ভাইয়াকে বিয়ে করবে, ও তো নিজের মুখে বলতেছে। আমি আবারও আরেকটা খুব বড় ধরনের আঘাত খেয়েছি। এর আগের আঘাতটা হয়তো সহ্য করতে পারছি, কারণ ওরে পাই নাই, হারাইছি, কিন্তু আজকে তো আমি দেখি পেয়ে হারাইতে আছে। সো পেয়ে হারানোর ব্যথা তো ভাই সহজ কোনো ব্যথা নয়। আমি ঠিকমতো বুক ভরে নিঃশ্বাস নিতে পারি না, রাতের বেলায় একটুখানি ঘুমোতে পারি না, এক প্লেট ভাত খাইতে পারি না, ঠিকমতো পড়াশোনা করতে পারি না। আমি তখন মানসিকভাবে প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে। সুযোগ পাইলে মুক্তার হাত চেপে ধরি, সুযোগ পাইলে মুক্তার পা চেপে ধরি, এবং সুযোগ পাইলে মুক্তার সঙ্গে মানে কান্নাকাটি করেছে, মুক্তা প্লিজ আমি না পারবো না। ও আমাকে একটা কথাই বলে, আমাকে বিয়ে করলে তুমি যা পাইতা তোমার ভাবি হয়ে গেলেও তুমি তা পাইবা, তুমি টেনশন করো না, আমি তোমারই থাকবো, শুধু স্বামী হিসেবে তোমার ভাই থাকবে, কিন্তু আমি তোমারই থাকবো। এই কথাগুলো বলে বলে ও একটা সময় করলো কি, ঠিকই আমার ভাইয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে গেল। আমার চোখের সামনে মুক্তার বিয়ে হয়ে গেল, শুধু বিয়েই নয়, এবং সেই দিনই মুক্তা আমার ভাইয়ের সঙ্গে বাসর ঘরও করলো। আমার ভাইয়া
আর রাসেল ভাইয়ার এত মধুর সম্পর্ক ছিল, কিন্তু আমার ভাইয়া কি সত্যিই জানতো না যে রাসেল ভাইয়ের সঙ্গে মুক্তার এমন একটা সম্পর্ক ছিল? আমার মন বলতেছে ভাইয়া জানতো, কিন্তু জানার পরও ভাইয়া মুক্তাকে বিয়ে করছে, কারণ মুক্তা দেখতে অনেকটা সুন্দরী এবং আমাদের পাশাপাশি ঘরের মেয়ে, মায়ের সঙ্গে সেবা যত্ন করবে, পরিবারের সঙ্গে আগ থেকেই পূর্ব পরিচিত, সুতরাং সবাই মিলে ভালো থাকবে। এই চিন্তা ভাবনা করেই আমার মা তখন আমার ভাইয়া তখন মুক্তার বিয়ে করতে রাজি হয়ে গেল, এবং একটা পর্যায়ে মুক্তার সঙ্গে আমার ভাইয়ার বাসরও হলো। আমি তখন কি করছি, পড়াশোনা ছেড়ে দিছি, পড়াশোনা টোটালি করি না। ভাইয়ের সঙ্গে মুক্তার বিয়ের কয়েকদিন পরেই আমি তখন কী করছি, আমার যত বইপত্র এবং আমার যে ইউনিফর্ম আছে এই সব কিছু আমি পরাই দিছি উঠানের মধ্যে আগুন লাগায়া। তো মা গালাগালি করতেছে। ও হ্যাঁ, তখন কিন্তু মুক্তা আর আমার সাইমন ভাইয়া তখন হচ্ছে কক্সবাজার গেছে। তারা কক্সবাজার গেছে এবং ভাইয়ার আরও কয়েকটা ফ্রেন্ড, আমার সাইমন ভাইয়ার আরও কয়েকটা কলিগ আছে, এবং তারা সবাই মিলে তখন কক্সবাজার গেছে মুক্তা সহ। আমি যে কী পাগলামি করছি ভাই, আমি আমার যত ড্রেস আপ ছিল, যত স্কুল ড্রেস, ইউনিফর্ম এবং আমার যত বইপত্র ছিল আর কি আমার ভার্সিটির, আমি সব কিছু পরাই দিছি। এবং ফ্যামিলির মধ্যে পাগলামির অশেষ করতেছে, প্রচুর পাগলামি করতেছে। আমি কিন্তু কাউরে বুঝাইতে পারতেছি না, কাউরে বলতে পারতেছি না যে আমার ভিতরে কী চলতেছে, আমি কেন এটা করতেছি, কী কারণে করতেছি, এটা না কাউরে বলতে পারতেছি না। সবাই শুধু আমার পাগলামিটাই দেখতেছে, আমার রাগ, ক্ষোভ, অভিমান, জিদ এটাই দেখতেছে, কিন্তু আমি এই রাগ, ক্ষোভ, জিদ, অভিমান কেন করতেছি এটা না ভাই কেউই বুঝে না। মনের ভিতর ভালোবাসার মানুষটাকে আমি তখন কবর দিচ্ছিলাম। আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষটা আমার ভাইয়ের হাত ধরে হাঁটতেছে, ভাইয়ের সঙ্গে ঘুরতেছে, ভাইয়ের সঙ্গে হানিমুনে গেল। এই যে এত কিছু করলো, নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে এই মুখটাই রাতের পর রাত আমার বুকে মাথা রেখে ঘুমিয়েছে। এভাবে ভাইয়ের সঙ্গে তার অনেকগুলো দিন কেটে গেল। একটা সময় ভাইয়া তখন চাকরিতে আবারও ফিরে গেল, মুক্তা তখন ঘরের মধ্যে আছে। এবং ওই সুযোগ পাইলে আমারে বলে, এরকম পাগলামি করতেছো কেন, বই কেন পড়াই দিচ্ছ, ভার্সিটিতে কেন যাইতেছো না, এগুলো বলে। আমি কিছুই বলি না। এই করতে করতে একদিন বুধবার রাতের বেলায় আমি তখন করছি কি, আমাদের ওইদিকে আপনার হাইডুডু একটা খেলা ছিল। হাইডুডু খেলাটা দেখছি, দেখে রাত্র প্রায় 11:30 কি 12টার দিকে আমি তখন ঘরে আসার পরে আমার আব্বা আম্মা ঘুমিয়ে গেছে। তখন আমি, আমার আব্বা আম্মা আর মুক্তা আমরাই থাকতাম আর কি। আমার দাদি তখন মারা যায়, আমরাই থাকতাম। আর আমার বড় বোন তখন তার শ্বশুর বাড়িতে চলে গেছে। তা আইসা দরজাটা ধাক্কা দিলাম, 2-3টা ধাক্কা দেওয়ার পরে মুক্তা এসে দরজা খুলে দিছে। দেওয়ার পরে বলতেছে, কই গেছিলা? আমি বললাম, আজকে তো হাইডুডু খেলা ছিল, খেলা দেখছিলাম। পরে বলতেছে যে খাবার রাখা আছে, যে খাবার খেয়ে নাও। আমি বললাম, না খাবার খাবো না, আমি ঘুমাবো। আমি ওর সঙ্গে কথাই বলতে চান। ওর সঙ্গে আমার আমার ভাইয়ের সঙ্গে বিয়ে হবার পরে আমি ওর সঙ্গে কখনোই আর ভালো করে কথা বলি নাই, আমি শুইতে গেছি, শুইতে যাওয়ার পরে দরজা লাগাই দিছি। ওই করছে কি, এটা আমার ভাইয়া ঢাকায় চলে যাওয়ার কিছুদিন পরের ঘটনা। আইসা আমার দরজা নক করতেছে। যখন দরজা নক করতেছে আমি তখন দরজা খুলছি, খুলে দিই কি যে ওর হাতে ভাতের প্লেট, ভাত তরকারি একটা প্লেটে করে নিয়ে আসছে। আইনা আমারে বলতেছে যে তুমি খাইলা না কেন? আমি বললাম, আমার খাইতে ইচ্ছে করে, এই জন্য খাই নাই। তো তুমি এগুলো কেন নিয়ে আসছো? বলতেছে, নিয়ে আসছি তোমার জন্য। আমি বললাম, দেখো পাগলামি করো না, পাগলামের একটা সীমা আছে, অতিরিক্ত সীমা লঙ্ঘন করো না। তুমি আমার বড় ভাইয়ের বউ, আর অলরেডি ঘরে আমার মা আছে, বাবা আছে। আর আমার বাবা নাইলে একটু চোখে কম দেখে, আমার মা কিন্তু বেশ ভালোই দেখে। সুতরাং তুমি যে আমার ঘরে আসছো, এটা যদি আব্বা আম্মা কেউ দেখতে পারে তাহলে ভাইয়ার কাছে বলবে, ভাইয়া মনে অনেক কষ্ট পাবে। ও বলে, ও মনে হয় তোমার সঙ্গে আমার এই পর্যন্ত কোনো কিছু হয় নাই, তুমি মনে হয় দুধে দেওয়া তুলসী পাতা। আমি বললাম, যা হয়েছে যেটা হয়েছে তো আমার ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে হওয়ার আগে, সুতরাং এখন তুমি আমার ভাইয়ের বউ, আমি তোমাকে সেভাবেই দেখতে চাই। ও বলে, সেভাবেই দেখতে হবে না, সেভাবে না দেখার ব্যবস্থাই করতেছি, পড়াশোনা ছেড়ে দিছো কেন? আমি বললাম, দেখো মুক্তা, আমি তোমাকে অনুরোধ করতেছি তুমি আমার রুম থেকে বেরিয়ে যাও। যদি আমার আব্বা আম্মা দেখে ফেলে তাহলে সত্যি বেশ খারাপ হয়ে যাবে। আমি আমার ভাইয়াকে অনেক ভালোবাসি, এবং ভাইয়া যেহেতু তোমাকে পছন্দ করে বিয়ে করছে, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। ওমা এগুলো বলাতেই না ও হঠাৎ করে গুলোকে লাইটটা অফ করে দিছে, এবং এই লাইটটা অফ করে দিয়ে আমার সঙ্গে দস্তাদস্তি শুরু করছে। এবং একটা পর্যায়ে দেখা গেল যে আমিও আউট অফ কন্ট্রোল হয়ে গেছি। এবং এরপর থেকে দেখা গেল কিছু ও সুযোগ পাইলে আমার আব্বা আম্মা চোখ ফাঁকি দিয়ে আমার কাছে চলে আসতেছে, এবং আইসা আমার সঙ্গে বলতেছে, বললাম না তোমার ভাইয়ের শুধু কাগজে কলমে আমার স্বামী থাকবে, কিন্তু আমার দেহে স্বামী তুমিই থাকবা, এই কথাগুলো আমাকে বলতেছে। এবং দেখা গেল যে 1 মাস 1.5 মাস পরে ভাইয়া বাড়িতে আসলে হয়তো বড় জোরে 2 থেকে 3 দিন থাকতেছে, এর বেশি কিন্তু ভাইয়া থাকতেছে না, ভাইয়া এরপর আবার চলে যেতেছে। বাট আমি বাড়িতে থাকি, এবং মুক্তা প্রতি রাতেই ধরেন আপনার আব্বা আম্মা ঘুমাই গেছে তো আমার কাছে চলে আসবে। এবং এরকমও হয় মাঝে মাঝে আজান দিয়ে দেয়,
মানে ফজরে আজান দিয়ে দেয় বা সকাল হয়ে যায় তখনও মুক্তা আমার রুমে থাকে। তো আমি চুরি করে বেরোয়ার পরে মুক্তার যেহেতু আলাদা রুম, আমার আলাদা রুম, তখনও করে কি আস্তে করে বের হয় এবং চুরি করে আমার আব্বা আম্মা না দেখা মতো এরকম করে বের হয়। এই করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মানে আমার একটা ধারণা আর কি, আমার একটা সন্দেহ যে না এরই মাঝে হলো কি যে মুক্তা প্রেগনেন্ট হয়ে যায়, মানে গর্ভবতী হয়। এবং গর্ভবতী হওয়ার পরে তখন তো আমার আব্বা আম্মা সবাই অনেক খুশি, আমার ভাই অনেক খুশি। ওই তখন আমারে বলতেছে কি যে আমারে বলে, সাইফুল জানো আমার পেটে যে বাচ্চাটা আছে এটার বাবাকে। আমি বললাম বাবাকে? তোমার স্বামী? বলে আমার স্বামী না, আমার পেটে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটার বাবা কিন্তু তুমি। এই কথাগুলো আমারে বলছে। আমি তখন বললাম মুক্তা তুমি কি পাগল হয়ে গেছো? এগুলো কী উল্টাপাল্টা কথা বলতেছো, এগুলো তুমি ভালো বলতেছো না। তাই ও তখন আমারে মানে আমি কিন্তু তখন পড়াশোনা করতাম না, এই ববো করে রাস্তায় ঘুরে বেড়াতাম, সিগারেট টিগারেট খাইতাম, মানে খারাপ ছেলেদের সঙ্গে বসতাম। এই করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় ওর ঘরে একটা মেয়ে সন্তান হয়, একটা মেয়ে বাবু হয়। এবং মেয়ে বাবুটা হওয়ার মানে যেদিন আমার মানে ভাবির ঘরে বাচ্চা হয় ওই দিন ভাইয়া কিন্তু বাড়িতে থাকে না। ভাইয়া কিন্তু মানে অনেক ভালো একটা সরকারি চাকরি করে, অনেক ভালো একটা পোস্টে আছে। তো মুক্তা মানে সবার চোখ ফাঁকি দিয়া বাচ্চাটারে আমার কোলে দিয়া বলতেছে যে নাও তোমার বাচ্চারা কোলে নাও, মানে এরকম করে বলতেছে। আমি বলি যে মুক্তা তুমি এরকম কথা বইলো না, এই মাসুম বাচ্চাটাই নিয়ে তুমি এমন কথা বইলো না। ও আমার বলতেছে আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এটা তোমার বাচ্চা, আর তুমি যদি বিশ্বাস না করো তাহলে তুমি টেস্ট করো, পরীক্ষা করো, দেখবে তোমার সঙ্গে ম্যাচ করবে। আমি বললাম ধুরো, তোমার এইসব উল্টাপাল্টা কথাবার্তা আমার একেবারে ভালো লাগে না, আমি এইসব কথাবার্তা নিতে পারতেছি না। কী সব কথাবার্তা বলতেছো তুমি? এগুলো তারা আমি বলতেছি, কারণ আমার কথা হচ্ছে কি যে আসলে বাচ্চাটা তো আর মানে ও বাচ্চাটা তো মানে আমার ভাইয়ের বউ, যেহেতু আমার ভাইয়েরই বাচ্চা আমি এটাই মানতেছিলাম, কিন্তু ও বারবার আমাকে বলতেছে এটা আমার বাচ্চা। তো বাচ্চা হওয়ার প্রায় আপনার মাস 6 পরে ওই তখন করছে কি অতিরিক্ত পাগলামি শুরু করছে। আগে তো আমার রুমে আসতো বা রাতের বেলায় বা এরকম সেরকম আব্বা আম্মার চোখ ফাঁকি দেওয়া, এখন করে কি আব্বা আম্মার চোখ ফাঁকি দেওয়া ছাড়াই আমার রুমে চলে আসে। এবং অনেক সময় আব্বা আম্মার সামনে আমার সঙ্গে দুষ্টামি করে বসে, যেটা আসলে মানে যেই দুষ্টামিটা যে কেউ দেখলেই সন্দেহ করবে, এরকম একটা দুষ্টামি। এবং এরকম করতে করতে আমার আব্বা আম্মা তখন কিছুটা বিষয় মানে সন্দেহ নিয়ে গেছে যে না অবশ্যই কিছু না কিছু একটা এরকম হইতেছে। এমন করে আব্বা তখন একদিন আমার ডাইকা বলতেছে তুই তো কোনো কিছু করিস না, বাড়ির মধ্যে বসে থাকিস, এবং তোর ভাই সাইমন ও হচ্ছে ঢাকায় চাকরি করে, ওর টাকার উপরে আমাদের গোটা পরিবার চলে, এভাবে তো হতে পারে না, এভাবে তো জীবন কাটতে পারে না। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি তোর আমি বিদেশ পাঠাই দিব। এই কথা আমার আব্বা আমারে বলতেছে। তা আমারও না ভাই বিদেশ চলে যেতে ইচ্ছে করে, মানে আমার এই জীবন আর ভাল লাগে না। এই যে আমি মুক্তার সঙ্গে থাকতেছি, মুক্তার সঙ্গে অবৈধ সম্পর্কে মিশতেছি, আমার এগুলো একেবারে ভাল লাগে না। কারণ আমি তো জানি মুক্তা আমার ভাইয়ের বউ, আমি যা করতেছি তা তো অন্যায় করতেছি আমি জানি, কিন্তু তারপরেও আর কি করা। আব্বা তখন বললো যে তোরে আমি বিদেশে পাঠাই দিব, আমি কথা বলতেছি। এই করতে করতে আব্বা তার কোন ছাত্রের মানে কেমন যেন একটা সম্পর্ক আছে, ওই লোক ওমানে থাকে এবং তাদের ওমানে নিজেদের ব্যবসা ট্যাবসা আছে, মানে মোটামুটি অনেক বড় লোক। সেই লোকের সঙ্গে আব্বা তখন কথা বলে। তখন কিন্তু আবার ফোন বের হয়েছে, মোবাইল ফোন বের হয়েছে, সবার হাতে হাতে বাটনওয়ালা ফোনগুলো আছে। অ্যান্ড্রয়েডটা ওভাবে প্রচলিত হয়নি, তবে বাটন ফোনগুলো চলে। আব্বা তখন ফোনে যোগাযোগ করলো, বিদেশে যোগাযোগ করার পরে সেই লোক তখন আমার আব্বারে বললো যে ওরা পাসপোর্ট দিতে বলেন। আমার আব্বা তখন আমার পাসপোর্ট করাইছে। আর আমার যেদিন পাসপোর্ট করাইছে ওই দিন থেকে মুক্তা পাগল হয়ে গেছে। মুক্তা আমারে বলতেছে তুমি বিদেশ যেতে পারবা না। আমি বললাম কেন যেতে পারবো না? আমি বিদেশ চলে যাবো, আমার এই দেশ আর ভালো লাগে না, আমি যেসব জিনিস দেখতেছি এইসব জিনিস আমি কেন দেখবো? ও আমারে বলে দেখো আমার হাজব্যান্ড মানে তোমার ভাইয়া আমারে অনেক আগেই বলছিল ঢাকায় নিয়ে যাওয়ার জন্য, ঢাকায় বাসা ভাড়া করবে, ঢাকায় আমাকে আর বাচ্চাকে নিয়ে থাকবে, কিন্তু আমি রাজি হই নাই। আমি তোমার ভাইয়াকে বলছি আমি তোমার আব্বা আম্মাকে ছেড়ে যেতে পারবো না, এগুলো আমি তোমার ভাইয়াকে বলছি। কিন্তু সত্যি কি আমি তোমার আব্বা আম্মাকে ছেড়ে যেতে পারবো না? আমি তো তোমাকে ছেড়ে যেতে পারবো না, বিকজ আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে ছাড়া একটা রাতও থাকতে পারবো না। তুমি বিদেশ গেলে আমার কী হবে? আমি কিন্তু মরে যাব। আমি বললাম যে দেখো এই ধরনের পাগলামি করো না এবং এগুলো তুমি টোটালি বাদ দাও, এগুলো আমি আর কোনো কিছু শুনতে চাই না, আমার এইসব কথা আর একদমই ভালো লাগে না। ওই তখন বলতেছে না না প্লিজ তুমি এটা করো, আমার কথা বুঝো, মানে এই সেই করে ও প্রচণ্ড রকমের পাগলামি করতেছে। আমি ওরে আর কোনো কিছুতে কোনো সুযোগ দেই না, মানে কোনো কিছুতেই কোনো সুযোগ দেই না, এবং আমি ওর সঙ্গে আর কোনো কথাই বলি না, আমি পুরোপুরিভাবে ওকে স্কিপ করে যাইতে আসে। ওই আমারে বারবার বলতেছে তুমি যদি বিদেশ চলে যাও আমি কিন্তু পাগলামি শুরু করে দিব, আমি কিন্তু এটা করবো, আমি কিন্তু ওইটা করবো। তা আমি ওরা একটা কথাই বলছি তুমি তো আমার বউ না, তোমার স্বামী আছে, তোমার স্বামী সাইমন ভাই, এবং যখন আমি বিদেশ চলে যাব তখন তুমি তোমার স্বামীর কাছে চলে যাবা। ও বলে না আমার স্বামীর ভিতরে কিচ্ছু নেই, আমার স্বামী একটা হিজলা, ওইগুলো আমার বলে। আমি বলি তোমার স্বামী যদি হিজলা হয়ে থাকে তা ডাক্তার দেখাও, চিকিৎসা করো, আমার এগুলো বলতেছ তো কেন? এই নিয়ে ওর সঙ্গে ধরেন আমার ঝগড়া জাটি কথাবার্তা কথা কাটাকাটি হতে হতে একটা পর্যায়ে আমার তখন ওমানের ভিসা চলে আসে, মানে কাগজের একটা ভিসা আছে। এবং ভিসাটা আসার পরেও
এবার আমি ওমানে চলে যাব। ও যে কী পরিমাণের পাগলামি, মানে হাত কাটতেছে এবং মেয়েরে মারতেছে, মানে বিনা কারণে মেয়েরে মারতেছে, নিজের হাত কাটতেছে, খাওয়া দাওয়া করতেছে না, মানে প্রচণ্ড রকমের পাগলামি করতেছে। কিন্তু এই যেগুলো করতেছে আমার আব্বা আম্মা কিন্তু বুঝতেছে, মানে আমার আব্বা আম্মা কিন্তু পুরোপুরি বুঝতেছে যে ও আমার সঙ্গে সম্পর্ক আছে, এই জন্যই এরকমটা করতেছে। এই করতে করতে একটা পর্যায়ে হলো কি আমি তখন বিদেশে চলে গেছি, মানে ওমানে চলে গেছি। তো আমার আব্বার যে ছাত্র আমাকে নিয়ে গেছিলো ওই কিন্তু আমার একটা ভালো কোম্পানিতে চাকরি দিছে, একটা অনেক বড় এলএলসি কোম্পানি, এবং সেই কোম্পানির পিয়ন হিসেবে তখন আমার চাকরি হয়। আমার বেতনও ভালো ছিল, খুব ভালো মানের একটা চাকরিতে আমি তখন চলে গেছি। ওখানে যাওয়ার পরে আমি তখন চাকরি করতেছি। তো ও আমারে ফোন দিয়া প্রত্যেক দিন কান্না করতো যে সাইফুল, আমি তোমার ছাড়া বাঁচবো না, প্লিজ তুমি চলে আসো, আমার তোমার ছাড়া ভাল লাগে না, এবং তুমি যা চাইবা তাই হবে, আমি কিডনি বিক্রি করে তোমার টাকা দিব, আমি তোমার ভাইয়ারে ছেড়ে তোমার সঙ্গে চলে যাবো, আমি তোমার বিয়ে করবো, মানে এগুলো আমারে বলতো। আমি ওরা বারবার একটা কথাই বলতাম, দেখো তুমি আমার ভাইয়ের বউ, এমন কিছু করো না যেটার কারণে আমাদের বংশের মান সম্মান নষ্ট হবে, আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হবে, তুমি এমন কিছু করো না। আমারে কোনো কিছুতে দাম দিত না। এই ঘুরতে ঘুরতে একটা সময় হলো কি ভাই, আমি ওমানে যাওয়ার প্রায় 1.5 বছরের মাথায়, কি এরকমই হবে, প্রায় 1-1.5 বছরের মাথায় একদিন হঠাৎ করে রাতের বেলায় খবর পাইলাম ও নাকি আমাদের এলাকারই একটা ছেলের সঙ্গে ধরা খাইছে। মানে আমাদের এলাকারই একটা ছেলের সঙ্গে ধরা খাইছে, এবং এই ছেলেটার বয়স কিন্তু খুব বেশি না, মানে কত হবে, হয়তো 17 বা 18 বছর হবে ছেলেটার। এরকম কিন্তু ছেলেটা খারাপ একটা ছেলে, এলাকাতে গাঁজা টাজা খায়, খারাপ পথে চলে এবং দিন মজুরে কাজ করে, মানে লেবার টাইপের। এর সঙ্গে নাকি আমাদের গ্রামের অন্য ছেলেরা ওরা নাকি ধরছে মুক্তারে। ধরার পরে এই খবর আমার কাছে রাতের বেলা আসছে। আসার পরে মানে আমাদের এলাকায় আরেকজনে ফোন করে আমাকে বলছে যে সাইফুল এমন এমন ঘটনা। পরে আমি আমার মায়েরে ফোন দিলাম, মা তখন ফোন ধরছে, বাড়ির মধ্যে তখন প্রচুর চিল্লি। আম্মা আমারে ফোন দিয়ে বলতেছে যে ওই তো খারাপ, ও তো ধরা খাইছে। ছেলেটার নাম ছিল হৃদয়, বলতেছে হৃদয়ের লোকে ধরা খাইছে, এখন আমরা ধরছি এবং এলাকার পোলাপাইনি ধরছে, এখন কি করব আমারে বলে। আমি বলি তো সাইমন ভাই আছে, সাইমন ভাই কই? বলে ওই তো ঢাকায়। ওর তো বারবার বলতেছি বউ ঢাকায় নিয়ে যাওয়ার জন্য, ও তোর বউরে ঢাকায় নেয় না। ওর বউ কেন ঢাকায় নেয় না, কেন ওখানে রেখে দিয়েছে, এবং কী কারণে এখন এরকম একটা অঘটন ঘটলে এখন পুরো গ্রামের বাসী সবাই এটা জানছে, আমরা তো আর কারো মুখ দেখাইতে পারবো না, আমার তো আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি মায়েরে বললাম তুমি ধরেই এতটা পাগলামি করো না, এবং দেখা যাক কী হয়েছে বা কীভাবে কী হয়েছে, তোমরা দেখো, ভাইয়ের সঙ্গে কথা বলো। আম্মা বলে তোর ভাইয়ের সঙ্গে কথা বলছে, তোর ভাইয়ার কথাই একটা যে ওরে ছাইড়ে দেন, ওরে আর বাড়িতে রাখেন, ওরে তালাক দিয়ে দিব আমি, ওরা আপনারা দিয়ে দেন, আমার মেয়েটা রেখে দেন। ভাইয়া এগুলো বলাবলি করতেছে। এই বলাবলির মাঝে যখন ধরা খাইছে সবাই তখন বলতেছে ওরে, মানে পরের দিন দরবার, সকালবেলা দরবারে আমি আমার মায়ের ফোনে লাইনে ছিলাম যে দরবার কী হয় এটা আমি শুনবো। এখন ওরে সবাই বলতেছে যে বাচ্চা কার, মানে আমার ভাইয়া বলতেছে এটা আমার ভাইয়ার বাচ্চা না, মানে বাচ্চা টোটালি ভাইয়া অস্বীকার করে, এবং ভাইয়া চ্যালেঞ্জ করে বলতেছে যে আমি চ্যালেঞ্জ করে বলবো, আমি ডিএনএ টেস্ট করাবো, এই বাচ্চা আমার না। তাই ওরে তখন সবাই ধরে বলতেছে যে বাচ্চা কার, এটা কার বাচ্চা? তো অনেক মানুষে বলতেছে যেহেতু হৃদয়ের সঙ্গে ধরা খাইছে এটা হৃদয়ের বাচ্চা, অবশ্যই হৃদয়ের বাচ্চা, এটাই সবাই বলতেছে। তো হৃদয় তো হচ্ছে গাঁজাখোর, নেশাখোর, ওই মানুষের দিন মজুরে কাজ করে, ওর তো কোনো আদি অন্ত কোনো কিছুই নেই, এবং থাকেও নানার বাড়িতে। তারপরে বলতেছে যে সবাই বলে যে না, হয়তক্ষণ সবার সামনে চিল্লিয়া বলতেছে এটা হৃদয়ের বাচ্চা না, আপনারা কেন বারবার এটা বলতেছেন হৃদয়ের বাচ্চা? এটা হৃদয়ের বাচ্চাও না, এটা সাইমনের বাচ্চাও না। তা বলে এটা কার বাচ্চা? হয়তক্ষণ সবার সামনে বলতেছে যে এই বাচ্চাটার বাবা হচ্ছে সাইফুল। আমার আব্বা লাভ দুটো বলতেছে এই বেয়াদব মেয়ে, কী বলতেছিস তুই সাইফুল? বলে এই বাচ্চার বাবা সাইফুল, যদি বিশ্বাস না করেন আপনার সাইফুলের লগে ডিএনএ টেস্ট করান। আমার আব্বা তো একটু দরবার কাবরাওয়ালা মানুষ ছিল, আব্বা তখন দাঁড়ায় বলতেছে এই মেয়ে বড্ড খারাপ এবং খুবই নিকৃষ্ট এই মেয়ে, যেহেতু দেখছে আমার ছোটো ছেলে এখন বাড়িতে না, আমার ছোটো ছেলে বিদেশে, এখন আমার ছোটো ছেলের উপরে ফাঁসাই দিতে যাচ্ছে, এই মেয়ে খুব খারাপ। তো এই গ্রামে 10 জনে মিলা তখন বিচার করলো, একটা কাজ করেন, ওরে করে দেন, মানে তালাক দিয়ে দেন, এই মেয়েরা রাখারই দরকার নেই, ওরে তালাক দিয়ে দেন। আমার ভাইয়া তখন ফোনের মাধ্যমে, হুজুরের মাধ্যমে, তখন মানে মোবাইল ফোনের মাধ্যমে ভাবিকে তালাক দিয়ে দিছে, এবং তালাক দিয়ে ভাইয়া ভাবির কাছে, ভাবি যে টাকা পাবে তালাকের টাকা, ওই টাকা ভাবিকে দিয়ে দিবে, ভাইয়া এমন ফয়সালা করতেছে। এবং এরপরে ভাবির বাবা মা নিয়ে যায়, শুধু বাবা মা নিয়ে এই বাড়িতেও রাখে না, যেহেতু আমাদের পাশাপাশি ঘর, আমার ভাবিকে তখন তার বাপের মানে তার নানার বাড়িতে পাঠিয়ে দেয়, মানে মুক্তার নানার বাড়িতে তখন তারা পাঠিয়ে দেয়। মুক্তার নানার বাড়িতে পাঠিয়ে দেওয়ার প্রায় 14 দিন পরে একটা অপরিচিত নাম্বার থেকে মুক্তা তখন আমাকে ফোন করে। তো ফোন করার পর আমি তো নাম্বারটা চিনি না, আমি ফোনটা ধরার পরে ও তখন কান্না করে বলতেছে যে তুমি সত্যি করে একটা কথা বলবা? আমি বললাম কি? আমাকে বলে পৃথিবীর আর কেউ না জানুক, তুমি তো জানো।
আমার যে বাচ্চাটা আছে, আমার এই বাচ্চাটার বাবাকে। আমি বললাম, এই বাচ্চার বাবাকে তা আমি কী করে বলবো? ও আমাকে বলে, দেখো তুমি না আরব দেশে আসো, আরব তো পবিত্র দেশ, তুমি এরকম একটা দেশে থেকে মিথ্যা বললো না, সত্যি করে বলো, আর কেউ না জানো, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই, শুধু তুমি আসো আর আমি আসো, আমরা দুজনে আসি, সো সত্যিটা বলো যে সন্তানের বাবাকে। আমি বললাম, এটা ঠিক আছে, সন্তানের বাবা যদি হিসাব করতে যায় তাহলে আমি, কারণ আমার ভাইয়া তোমার সঙ্গে হয়তো মানে পুরো মাসে 2 মাসে 2 দিন ছিল, কিন্তু আমি তো তোমার সাথে 2 মাস পুরো প্রায় মানে হিসাব করতে গেলে 40 দিন আমি তোমার সঙ্গে ছিলাম, 50 দিন আমি তোমার সঙ্গে ছিলাম। ও বলে, তাহলে যখন সবাই চিৎকার করে দরবারে বলতেছিল যে এটা হৃদয়ের বাচ্চা, হৃদয়ের বাচ্চা, তখন তুমি তো তোমার মায়ের ফোনে লাইনে ছিলা। আমি বললাম, তুমি কেমনে জানো? বলে, হ্যাঁ আমি জানি, তুমি তোমার মায়ের ফোনে লাইনে ছিলা, তুমি কেন বললা না যে বাচ্চাটা তোমার? আমি বললাম যে দেখো মুক্তা, আমি তোমাকে আগেই বলছিলাম আমার ভাইয়াকে বিয়ে করো না, আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি আমাকে বিয়ে করো, কিন্তু তুমি এটা করো নাই, তুমি আমার ভাইকে বিয়ে করছো। ও বলে, তোমার মা তোমার বাবা তারা আমার যেমনি ধরছে, আমি না বুঝতে পারি নাই যে তারা আমার সঙ্গে এভাবে চিটিং করবে, তারা আমার সঙ্গে এগুলো করছে, করে তারা আমার সঙ্গে এটা করছে। আমি বললাম, আমার আব্বা আম্মা খারাপ, বাদ দাও, আচ্ছা বাদ দাও, ঠিক আছে, যা হবার তা হয়েছে, এখন তুমি দেখে শুনে অন্য কোথাও বিয়ে বসে যাও। ও বলে, আমি বিয়ে বসবো? তুমি আমার এটা বলতেছো? আমি তোমারে ভালোবাসি, আমার যদি বিয়ে হয় তাহলে দ্বিতীয় বিয়েটা আমার তোমার সঙ্গেই হবে, আমি তোমারে বিয়ে করব। আমি বললাম, মুক্তা দেখো, এই ধরনের কোনো কথাবার্তা আমি শুনতে চাই না, আমার ভাইয়ের সঙ্গে তোমার ব্রেকআপ হয়ে গেছে, তা আমি তোমারে কেমনি বিয়ে করি? আর বিয়ে করলে তো তুমি আমার ঘরেই যাইবা, না না, এটা হতে পারে না, তুমি দেখে শুনে অন্য কোথাও বিয়ে বসো, আমি এসবের মধ্যে নাই। এগুলো বলা তো তখন খেপে গেছে আমার উপরে, মানে রেগে গেছে, রেগে গিয়ে খুব চিল্লাচিল্লি করছে। এই ঘটনার প্রায় 15 দিন পরেই ওই করছে কি ভাই, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ওর সঙ্গে এই 15 দিন আমার যত কথা হয়েছে, বিশেষ করে বাচ্চার বিষয়ে, এই সমস্ত কিছু তখন রেকর্ড করে রাখে, এবং রেকর্ড করে এই রেকর্ডিংয়েও তখন করে কি আমাদের এলাকার চেয়ারম্যানের কাছে দেয়, এবং চেয়ারম্যানের কাছে দিলে পরে চেয়ারম্যান তখন আমার আব্বাকে ডাইকা পাঠায়। আমার আব্বাকে ডাইকা পাঠায় বলে, তোমরা যে এরকম মেয়েটার জীবন নষ্ট করলা, তোমার বড় ছেলে আর তোমার ছোট ছেলে মিললা, এটা তোমরা কেন করলা? তোমার ছোট ছেলে এই মেয়ের সঙ্গে খারাপ কাজ করছে এবং তাতে মেয়েটার পেটে বাচ্চা হয়েছে, আর এই বাচ্চা তখন তোমরা অন্য কারোর উপরে ছাপাই দিলা, এটা কেন করলা? চেয়ারম্যান তখন আমার আব্বারে চাপ দিছে পরে। এখন ওই তখন করছে কি, মানে মুক্তা তখন আমারে বলতেছে, আমি বললাম, মুক্তা চেয়ারম্যান এটা কেমনে জানলো, আমার আব্বা কেমনে জানলো, পরিবার কেমনে জানলো, তোমার সঙ্গে আমার যে কথা হয়েছে তারা এগুলো কেমনে জানছে? পরে বলে, আমি তো বলি নাই, ওমকে বলে দিছে, কখনো বলে লিফি বলে দিছে, কখনো বলে সানজিদা বলেছে, মানে আমাদের বাড়ির যে অন্য মেয়েরা আছে, ও বলে আমি তাদের সঙ্গে শেয়ার করছিলাম, তারা মনে হয় বলে দিছে, আমি তো বলি নাই। আমি বললাম, তুমি থাকো তোমার নানার বাড়িতে, তুমি তো তোমাদের বাড়িতে থাকোই না, তাইলে তারা জানবে কেমনে? বলে, তাদের সঙ্গে মোবাইলে কথা হয়েছিল, আমি তাদেরকে মোবাইলে বলছিলাম, তারা মনে আমার কথা রেকর্ড করে মনে হয় চেয়ারম্যানকে শোনাই দিয়েছে। ঘটনার কয়েকদিন পরে আব্বা তখন আমাকে ফোন দিছে, ফোন দিয়ে আমার বলতেছে, সাইফুল, চেয়ারম্যানের কাছে এমন এমন রেকর্ডিং গেছে, এবং চেয়ারম্যান বলতেছে যে এটা সমাধা করে দেওয়ার জন্য। এটা সমাধা কি? তুই দেশে আয়, তুই দেশে এসে মুক্তারে আবারও বিয়ে করে তুই মুক্তারে নিয়ে আলাদা থাক, আমার বাড়িতে আসবি না, আলাদা ঘর ভাড়া করে থাক, তুই দেশে আয়। মানে আমি তখন মানসিকভাবে পুরো ভেঙে পড়ছি। হ্যাঁ, আমার আব্বার মান সম্মানতা তখন শেষ। আমি তখন মুক্তারে বললাম যে, মুক্তা তুমি আমার সঙ্গে এটা কেন করলা? ওই তখন বললাম, আমি বারবার বলতেছি আমি করি নাই, এটা ওই মেয়েগুলো করছে, এই মেয়েগুলো মনে হয় চেয়ারম্যানকে বলে দিচ্ছে এটা ওই মেয়েগুলো করছে, আমি করি নাই। আমি বললাম, মুক্তা আমি তোমারে ভালো করেই চিনি, তুমি যদি না চাও তবে এটা জীবনে কখনো লিক আপ হয় না, অবশ্যই তুমি বলে দিছো। ও বলে, আমি বলি না। আমি বলি, না তুমি বলছো। এইভাবে ধরেন ওর সঙ্গে আমার ঝগড়াঝাটির একটা পর্যায়ে আমার আব্বা বলতেছে, এইসব জিনিস নিয়ে আর ভাড়াবাড়ি না করে এটার একটা সমাধাতে চা। পরে আমি বললাম যে, আপনারা যেভাবে সমাধা করেন আমি সেই সমাধাতে রাজি আছি। পরে আমার আব্বা এবং গ্রামবাসী এবং মুক্তার বাবা মা সবাই মিলে তখন আবারও বসছে বিষয়টা নিয়ে। আমার ভাইয়া তখন ঢাকাতে চলে গেছে, এবং ভাইয়া তখন আলাদা আরেকটা বিয়ে করে ভাইয়া বউ নিয়ে ঢাকায় থাকে, মানে সেপারেট হয়ে গেছে। আর মুক্তার যে বাচ্চাটা আছে মোমো, আমার ভাতিজিটার নাম হচ্ছে মোমো, এই মোমো কিন্তু মুক্তার সাথেই আছে। এইবার হলো কি দরবার, মানে দরবারের ভিতরে আমার আব্বা তখন বলতেছে যে, দেখেন এই মেয়েটা খারাপ, এই মুক্তা মেয়েটা খারাপ, এবং তার অনেক ব্যাড রেকর্ড আছে। এর আগে রাসেল নামের একটা ছেলের সঙ্গে সম্পর্ক, এরপরে আমার ছোটো ছেলের সঙ্গে সম্পর্ক, বিয়ে করছে আমার বড় ছেলের, এরপরে আবার হৃদয় নামের এক ছেলের সঙ্গে ধরা খাইছে। এবং এই মেয়েটাকে এখন আমি আমার ছোটো ভাইয়ের বিয়ে, আমি আমার ছোটো ছেলের বিয়ে করাবো। এখন আমার ছোটো ছেলের বিয়ে করাইলেও ও যে আমার ছোটো ছেলের জীবন তছনছ করে দিবে না, তার কি নিশ্চয়তা আপনারা দিতে পারেন? তো গ্রামের সবাই বলে, তাহলে আপনি কি নিশ্চয়তা চান? বলে, মুক্তার বাবা মা সাদা কাগজে সিগনেচার করবে, 150 টাকার স্ট্যাম্পে হলফনামা সহ স্ট্যাম্পে সিগনেচার করবে। মুক্তা যদি আমার ছোটো ছেলের সঙ্গে কোনো খারাপই করে, তার সমস্ত দায়ভার ওর বাবা মা নিতে হবে।
এবং এটার মধ্যে চেয়ারম্যান, মেম্বার সহ সবার সিগনেচার থাকবে। এটা মুক্তার বাবাকে তখন জিজ্ঞেস করার পরে মুক্তার বাবা মা দুজনেই এই প্রস্তাব মেনে নিয়েছে যে ঠিক আছে, আমরা আপনার এই প্রস্তাব মানছি, যদি আমাদের মেয়ে সাইফুলের সঙ্গে কোনো রকমের খারাপই কিছু করে তাহলে এটার সমস্ত দায়ভার আমরা নিব। এইভাবে তখন মুক্তার বাবা মাই দায়িত্ব নিচে পরে তখন এই মোবাইল ফোনে আমার আব্বা তখন বলতেছে যে তুই দেশে, আমি বললাম না দেশে যাবো না, তখন বলতেছে মোবাইলে বিয়ে করার জন্য, যেহেতু মুক্তার সঙ্গে আমার আগ থেকে সম্পর্ক, এবং এরকম করে মোবাইলে তখন তারা মুক্তার সঙ্গে আমাকে বিয়ে করাই দেয়। মুক্তার সঙ্গে আমার মোবাইলে বিয়ে হয়ে যাওয়ার পরে তারপরে হইলো কি, আমি তখন ওমানে পড়ে আসে, মুক্তা তখন দেশে, আমি তো আর দেশে আসবো না, এই মুখ আমি আর দেশে কেমনি দেখাবো, যে মান সম্মান নষ্ট হয়েছে। তাই মুক্তা তখন আমার বলতেছে তুমি একটা কাজ করো, তুমি আমার বিদেশে নিয়ে যাও, আমার তো এখানে ভালো লাগে না, এবং তুমিও কখনো দেশে আসবা না, আমার মান সম্মান তো সবই গেল আমার ভুলের কারণে, এখন তুমি আমাকে বিদেশে নিয়ে যাও, বিদেশে চলে যাবো। আমি বললাম বিদেশে আনলে তো তুমি খারাপই কোনো কিছু করবা না? ও বলে না না না, আমি বিদেশে আনলে একদমই খারাপই করবো না, আমি তোমার সঙ্গে থাকবো, তোমার সঙ্গে চলবো ফিরবো, এবং তুমি যা বলবো আমি তাই করবো। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, যদি এটাই হয়ে থাকে তাহলে আমি তোমাকে আনবো। তা আমি যে কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানিতে তখন আপনার মুসা নামক একজন আছে, ওনার সঙ্গে তখন আমার একটা ভালো সম্পর্ক, উনি আমাদের কোম্পানির সিনিয়র, মানে আমার উপরে পোস্টে আর কি, সিনিয়র পোস্টে আছে, এবং সে উমানি। তো তখন আমি তারে বললাম যে এমন এমন ঘটনা, আমি আমার বউরে আনতে চাই এবং আমার বউটারে আনতে চাই, মোমোরে আনবো না, শুধু মুক্তারে নিয়ে আসবো, মোমো আমার আব্বা আম্মার কাছে থাকবে, আমার আব্বা আম্মা মোমোরে দিবে না, এটা আমার আব্বা আম্মা বলতেছে। আমার আব্বা আম্মা মোমোরে মুক্তার কাছেও দেয় না, মানে ছোটো বাচ্চা মায়ের দুধ খাবে তাও মায়ের কাছে দেয় না, আমার আব্বা আম্মা মোমোরে রেখে দিছে। তারপরে আর বলতেছে কি যে, ও বলে যে ঠিক আছে, তা তুই তো যে কোম্পানিতে চাকরি করিস সেখান থেকে তো কোনো তোর বউয়ের ভিসা পাবি না, আর তোর যে টাকা বেতন এই টাকা দিয়ে তো আসলে বউ আনা সম্ভব না। আচ্ছা আমার ঘরে কাজের লোক লাগবে, আমি আমার ঘরের কাজের লোকের একটা ভিসা বের করে দিই, তা তুই তোর বউরে নিয়ে আয়, আয়না তোর সঙ্গে রাখ। এতে কিন্তু তার সঙ্গে আমার কিছু টাকা পয়সার কন্ট্রাক্টও হয়, ওই টাকাগুলো আমি তারে দিই, টাকাগুলো দেওয়ার পরে ও তখন করে কি, ওই কন্ট্রাক্টেই তখন আমি হচ্ছে আপনার এই মুক্তার পাসপোর্ট করায় ওই ওর বাসায় কাজের মেয়ের বিষয়ে আমি তখন মুক্তাকে বাংলাদেশ থেকে নিয়ে আসি। বাংলাদেশ থেকে নিয়ে আসার পরে মুক্তার আমি তখন একসঙ্গে থাকতাম। তা আমি যে মুসার কথা বলেছিলাম, মানে ওর ডাকনাম মুসা আর কি, তো ও আবার কিন্তু মোটামুটি বাংলা কথা বলতে পারতো, মানে ও এত বাঙালির সঙ্গে মিশছে, মানে বাঙালির সঙ্গে ওর এত সম্পর্ক হয়ে গেছে যে ও একদম স্মুথলি বাংলা কথা বলতে পারে। কিন্তু ও ছিল ওমানি, মানে ওর সিটিজেন ওমান, এবং তার বাবা মা পূর্বপুরুষ সবাই ওমান, কিন্তু ও বাংলা বলতে পারে। তাই এখনও আসার পরে আমি তখন আমার বউ নিয়ে থাকতে তো খুব সমস্যা, আমি অল্প টাকা বেতন পাই, বউ নিয়ে থাকা তো অনেক টাফ। ওই তখন লোকে ও বলতেছে যে আমাদের যে বাড়ি আছে, আমাদের ওই বাড়ির ভিতরে ড্রাইভারের রুমের সঙ্গে একটা রুম আছে, ওই রুমে তুই তোর বউরে নিয়ে থাক। এটা বলার পরে আমি তখন কী করলাম, ওই রুমের ভিতরে আমি আমার বউরে নিয়ে তখন থাকতেছি, মানে মুক্তার নিয়ে আমি ওই রুমের মধ্যে থাকতেছি। মুক্তা তখন চলে গেছে আপনার ওমানে, দুজনে একসঙ্গে থাকতেছি। আমি মুসার সঙ্গে একসঙ্গে কাজে আসি, আমি পিয়ন, মুসা সিনিয়র। এরপর আবার মুসার সঙ্গে কাজ থেকে যাই, আমি আমার বউকে টেক কেয়ার করতেছি, এবং মুসা তখন নিশি দিবানিশি আমাদের ঘরে আসে। ও যেহেতু বাংলা কথা বলতে পারতো, মুক্তার সঙ্গে দুষ্টামি করতো, এই তোমাদের বাংলাদেশের মেয়েরা ভালো, আমরা বাংলাদেশে একটা বিয়ে করা। মুসা কিন্তু বিয়ে করছে, ওর কিন্তু বউ আছে, বাচ্চা আছে, ওর ফ্যামিলি আছে। এরপরেও মুক্তার সঙ্গে এরকম দুষ্টামি করতো, আবার মুক্ত ওর সঙ্গে কথা বলতো। কিন্তু ওরা যে কী কথা বলে এটা কিন্তু মুসার বউও বুঝে না, কারণ মুসার বউ তো আর বাংলা জানে না। এইভাবেই সময়গুলো কাটতে প্রায় অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, আমি ওই দিন মানে অফিসের মধ্যে, মানে ওই দিন হলো কি, মানে সকালবেলা আমি ঘুম থেকে উঠছি, উঠার পরে মুসা বলতেছে, আমারে বলে যে সাইফুল, আমার তো শরীরটা ভালো লাগতেছে না, শরীরটা খারাপ লাগতেছে, একটা কাজ কর, এই আমার তো অফিসে একটাই কাজ, আমার তো আর কোনো কাজ নেই, ওই কাজটা যদি হয়ে যায় তাইলে আমি মানে হয়ে যাব। তখন কিন্তু আমি গাড়ি চালাইতে পারতাম, মানে আমি ড্রাইভ করতে পারি। ওই আমারে বলতেছে তুই আমার গাড়িটা নিয়ে যা, আমার গাড়িটা নিয়ে আমার ডয়ারের মধ্যে দেখবি, আমার যে ডয়ারের মধ্যে আমি যেখানে বসি এখানে ডয়ারের মধ্যে একটা চেক আছে, এই চেকে ওমানি রিয়ালে প্রায় 10,000 রিয়ালের কাছাকাছি, যে এই 10,000 রিয়াল তুই যাবি ব্যাংকে, ব্যাংক থেকে টাকাটা ভাঙাইবি, মানে চেকটা ভাঙাবি, চেকটা ভাঙাইয়া তুই এই চেকের টাকাটা নিয়ে বাড়িতে আসবি, মানে বাসায় আসবে, আসলে আমি টাকাটা এক জায়গায় জমা দিব, এবং জমা দিলেই আমার এটুকুই কাজ, সো এই কাজের জন্য আমি আর যাবো না, তুই এই কাজটা করে দিই। ওরা আমি বললাম যে দেখ, আমি তো এই কাজ করতে যাবো, এখন আমার তো, আমি যেহেতু পিয়ন, অনেকেই তো আমাকে ডাকবে। ও বলে আর কিচ্ছু হবে না, তুই যাবি, চেকটা নিবি, চেকটা ভাঙিয়ে টাকাটা এনে দিয়ে এরপর তুই আবার চলে যা, সমস্যা নেই। এই কথা ও তখন আমারে বলছে, বলার পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তখনও ওর গাড়িটা নিয়ে গেছে, ওর গাড়িটা নিয়ে আমি তখন চেকটা ভাঙাইছি, মানে ওই ডয়ার থেকে চেকটা নিয়ে আমি তখন চেকটা ভাঙাইছি, ব্যাংকে চেকটা ভাঙায় ওই টাকাটা নিয়ে আমি তখন বাসে আসছি।
বাসায় আসার পরে আমি তখন টাকাটা নিছি, নেওয়ার পরেও আমার বলতেছে একটা কাজ কর, আজকে তোর আর ডিউটিতে যাওয়া লাগবে না, আজকে তুই আর ডিউটিতে যাইস না, আমি ফোন দিয়া মানে কফিলডে বলে দিছি তুই আর ডিউটিতে যাওয়ার দরকার নাই, তুই আজকে বাসায় থাক, তোর বউরে একটু সময় দে, আজকে বৃষ্টি পড়তেছে, ওয়েদারটা বেশ ভালো, একটু বউরে সময় দে। এই কথা বলার পরে তখন কিন্তু আপনার ঘড়িতে প্রায় 1টার মতো বেজে গেছে। আমাদের অফিস কিন্তু 4টা পর্যন্ত, 4টা বাজে অফিস ক্লোজ হয়ে যায়। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এই সময়টা আমি আমার বউরে দিব। এইটা বলেই তখন হলো কি যে আমি আর গেলাম না, না গিয়া আমি ওই সময়টা আমার বউর সঙ্গে কাটাইতেছি। রাতের তখন প্রায় আপনার 9টা কি রাত্র 9:30 মতো বাজে, 9টা 9:30 বাজে, আইসে যে মুসা আমার ডাকতেছে। এমনি কিন্তু ও রাতের বেলা আমার মাঝে মাঝে ডাকে, তা ওই দিন আমার ডাকছে, 2টা ডাক দেওয়ার পরে আমি তখন বেরোইছি। বেরোয়ার পরে ওর সঙ্গে আরও কয়েকটা আরবি ছিল, মানে ওরাও মানে ওমানি পোশাক পরে আছে, আমি তোদেরকে চিনি না। আমার গেট পর্যন্ত ডাইকে নেওয়ার পরেই না হঠাৎ করে ওই লোকগুলো আমাকে হ্যান্ডকাপ পড়াই দেয়। আমি তখন বুঝতে পারি যে তারা শ্রোতা বা তারা পুলিশ। হ্যান্ডকাপ পড়াই দিয়ে আমারে বলতেছে যে টাকা কোথায়, আমারে বলে। আমি বলছি কী টাকা? পরে বলতেছে তুই যে আজকে চেক ভাঙাইছিলি 10,000 রিয়াল, এটা কই? আমি বললাম 10,000 রিয়াল কই আছে আমি তো জানি না। আমি তো প্রথমে বলছি জানি না, এরপরে মানে আমি কেন যে জানি না বলছি এটা আমি জানি না ভাই, আমি যে কেন জানি না প্রথমে বলে ফেলছি আমি জানি না। আমি প্রথমে বলছি আমি জানি না, এরপরে বলতে স্যার আমি তো এই টাকা মুসারে দিয়ে দিছি। মুসা সঙ্গে সঙ্গে চোখ লাল করে বলতেছে এই তুই আমার কখন টাকা দিলি? আরবি ভাষায় বলতেছে তুই আমার কখনো টাকা দিলি? এর ভিতরে কথা নেই বার্তা নেই, পুলিশ তখন আমাকে পুলিশের গাড়িতে উঠাই ফেলছে। পুলিশের গাড়িতে উঠে আমাকে নিয়ে যাচ্ছে। আমি তখন বুঝে গেছি যে আমাকে একটা ট্র্যাপে ফেলানো হয়েছে, আমাকে একটা ফাঁদে ফেলানো হয়েছে। আমি 14 দিন পর্যন্ত জেল হাজতে থাকি, আমার সঙ্গে কেউ দেখা করে না, আমি কারোর সঙ্গে কথাও বলতে পারি না। মানে আমাকে দেশেও ফোন করতে দেয় না, ওমানে কারোর সঙ্গে যোগাযোগ করতে দেয় না। আমাকে 14 দিন জাস্ট থানাতে রেখে দিছে, আমাকে কোথাও চালানো করে নাই, কোনো কোডেও নেয় নাই, জাস্ট থানার মধ্যে রেখে দিছে। 14 দিন পরে মুসা গিয়ে আমার সঙ্গে দেখা করে। দেখা করার পরে আমি তখন মুসারে বললাম তুই আমার সঙ্গে এই বেমানিটা কেন করলি? তুই আমার সঙ্গে এটা কেন করলি? আমার কেন জেলে পাঠাই দিল? আমার অপরাধ কি? ওই আমার বল আমি তোরে ছেড়ে দিতে পারি একটা শর্তে, তোর যে 10,000 রিয়ালের যে মামলা, ওই মামলা আমি তোর টাকা ম্যানেজ করে আমি টাকাটা দিব, এবং দেওয়ার পরে তুই বেরোবি, বেরোয়ার সময় তুই কয়েকটা স্ট্যাম্পে সিগনেচার করবি, তোর পাসপোর্ট প্রথমে আমাকে দিয়ে দিবি, তোর যত ডকুমেন্ট আছে সব আমাকে দিবি, এবং তুই সিগনেচার করবি। করার পরে ও ডিরেক্টলি আমাকে বলে আমি তোর বউয়ের কাছে যাবো, থাকবো, তুই আমাকে বাধা দিতে পারবি না, তুই গিয়ে যেতে রাজি আছিস? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে না ভাই আমার কলিজাটা মনে হয় তখন ফেটে গেছিলো যে কী বলে, মানে আমি বুঝতে পারলাম যে আমার বউর দিকে নজর দিচ্ছে, আমার বউর দিকে নজর। আমি তখন বললাম যে দেখ তুই আমার সাথে করিস না, আমি বাঙালি মানুষ, আমি ওরা খুব কষ্ট করে বিয়ে করছি, এবং ওর সঙ্গে আমার অনেক স্মৃতি আছে যা তুই জানিস না। ওই তখন একটা হাসি দিয়া বলে তুই যদি এটা রাজি থাকস তাহলে আমি তোরা বের করব, তার যদি তুই রাজি না থাকস তুই সারা জীবনে জেলে পড়া লাগবে, তুই সারা জীবন জেলে থাকা লাগবে। এটা বললেও তখন চলে গেছে। আমি তখন চিন্তা করলাম ভাই আমি তো ওইখানে থাকি না, আমি অলরেডি জেলে আছি, আর একটা ঘরের ভিতরে মুক্ত একা থাকে, ও তো কোনো ভাষাও জানে না, কারোর সঙ্গেও যোগাযোগও করতে পারে না, ও তো কোনো ভাষাও জানে না, কিচ্ছু জানে না। এর মাঝে যদি এই শয়তানটা যদি কেউ ওর সঙ্গে খারাপ কাজ করে তাহলেও তো কিছুই করার থাকবে না। তো তারপরও আমি জেল থেকে বেরোই আমি ওর প্রস্তাবে রাজি হই পরেরটা পরে, কারণ ও যদি এখনও খারাপই করে তাও তো করতে পারে, আমি তো আর তা দেখবো না। এটা বলে আমি তখন রাজি হয়েছি। রাজি হয়ে আমি তখন বললাম যে ঠিক আছে। ওই তখন জেলে আমার কাছ থেকে সিগনেচার নেয়, সব কিছু নিয়ে আমার পাসপোর্ট কই আছে আমি বলছি, ও ভাইঙা টেঙে আমার পাসপোর্ট সব নিয়ে ওই তখন আমার জেল থেকে বের করে। আমার জেল থেকে বের করার পরে মানে আমি বাসায় যাওয়ার পরে ভাই মুক্তার ভিতরে আমি কোনো রকমের একটা মানে দেখতেছি না যে আমি এতদিন জেল থেকে ফিরে আসছি, এতদিন জেলে ছিলাম এবং আমার এমন জীবন কাটছে, আমি এতটা কষ্টে ছিলাম, ওর ভিতরে বিন্দু মাত্র পরিবর্তন নাই, মানে কোনো অনুশোচনা নাই যে আমি এত বড় একটা মানে থেকে বেরিয়ে আসছি, বা ওর মানে কিছু না, ও খুবই সিম্পল স্বাভাবিকভাবে আমার দিকে তাকায় আছে, আমি খাইছি কিনা ঠিক আছে কিনা কোনো কথাও বলে না। না বলার পরে এই ঘটনার পরের দিন তখনই আমার মানে ফোন দিয়া বলতেছে তুই বেরো, আমি তোর ঘরে ঢুকবো। তখন রাত্র প্রায় 7টা মতো বাজে। তাই ওর ফোনটা পাওয়ার পর আমি তখন বেরোইতেছি, বের হবে এমন সময় আমার হাত ধরছে মুক্তা, ধরে বলতেছে তুমি কই যাইতেছো? তখন আমার ভাই আমি আমার চোখের পানিগুলো ধরে রাখতে পারি নাই, মানে তখন চোখের পানিগুলো অনর্গল বেরোইতে আসে। ও বলে কাঁদতেছো কেন, কই যাইতেছো? আমি বললাম আমি কই যাইতেছি তুমি তো জানোই, এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটছে, আমি নিজেই মানে করছি। পরেও আমারে বলে যে তার মানে কি তুমি আমারে ওই বেটার হাতে তুলে দিছো?
বলে আমি তোমার ওই ব্যাটার হাতে তুলে দিই না, আমি তোমার ওই ব্যাটার হাতে তুলে দিতে বাধ্য হয়েছে, তবে আমার উপরে বিশ্বাস রাখো, আমি তোমাকে ছেড়ে দিব না, যা হবে যেটাই হবে এটা আমাদের ভাগ্য, আমাদের নিয়তি, এবং সবশেষ আমি তোমার সঙ্গেই সংসার করবো, আমরা কোনোভাবেই এই দেশ থেকে বের হওয়ার ব্যবস্থা করি। এরপরে আমি আর ঘর থেকে বেরিয়ে গেলাম এবং ওই হারামি তখন ঘরে ঢুকলো। ও ঘরে ঢুকলো এবং ও ঘরে ঢোকার পরে এরকম করে প্রায় একদিন 2 দিন প্রতিনিয়ত এগুলা করতো। এবং একটা সময় ও তখন মুক্তারে পুরো আলাদা করে ফেলে, মানে ওদের বাড়ির মধ্যে রাখে না, আলাদা ভাড়া রাখে, আমি ওইখানে থাকি, ওই আমার চোখের সামনে যায় এগুলা করে। এভাবে প্রায় মাস 4 মতো কেটেছে। আর আমি শুধু সুযোগ খুঁজতেছি যে কিভাবে এখান থেকে পালিয়ে যাওয়া যায়, কিভাবে আমার বউকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারবো এবং কিভাবে আমি এটা থেকে বাঁচতে পারবো। আমি শুধু অপেক্ষা করতেছি, কিন্তু কোনো সুযোগ পাইতেছি না, কারণ ও তো আমার সব আটকায় রাখছে। এভাবে প্রায় আপনার 4 মাসের মতো কেটেছে এবং 4 মাসেও যা করে তা আসলে আল্লাহর আরশ্য আজিম কেঁপে ওঠার মতো। এই 4 মাস পরেও তখন হঠাৎ করে বলতেছে আমার বউরে নিয়ে ওনাকে আমেরিকাতে যাবে। বলতেছে আমি তোর বউরে নিয়ে আমেরিকাতে যাব, তোর বউরে আমেরিকান কাপড় পরাইয়া তার সঙ্গে ঘুরবো। তো আমি তখন মুক্তারে বললাম যে মুক্তা তুমি যাও না, তুমি যাও না। তখন আমি মোটামুটি মানে কয়েকটা বাঙালির সঙ্গে কথাবার্তা বলে কিছু সিআইডিকে বিষয়গুলো জানাইছি, মানে ওরে ধরার মোটামুটি 90% প্ল্যান আমি কিন্তু করে ফেলছি। ওখানে আমাদের যে বাঙালি অ্যাসোসিয়েশন আছে, বড় বড় মানুষগুলো আছে, তাদের নামগুলো না বলি, তারা আমাকে হেল্প করছে। তারা বলছে যে তুই শুধু ও তোর ঘরে ঢুকবো, তোর বউয়ের রুমে যাইবে, তুই আমাদেরকে ফোন দেবে, আমরাও পুলিশ নিয়ে যাই ওরা ওখানে আটকামো, এগুলো আমার বলছে। কিন্তু ও আমার বউরে নিয়ে কিন্তু কখনো রুমে যাইতো না, বিভিন্ন জায়গায় চলে যেত, রুমে যাইতো না। এর মাঝেও এই পরিকল্পনা করছে। আমি তখন মুক্তারে বললাম যে মুক্তা তুমি ওরে রুমে আসতে বলো, তুমি ওর সঙ্গে বাইরে যাও না। ওরে বলো আমি বাইরে যাবো না, তুমি রুমে আসো, ওরে রুমে আসতে বলো। আর সেকেন্ড কথা হচ্ছে তুমি ওর সঙ্গে বিদেশে যাও না। কিন্তু মুক্তা আমার কোনো কথাই শোনে নাই। ও রুমে ওর সঙ্গে থাকে না, বাইরে বাইরে থাকে, এবং ও মুক্তারে নিয়ে তখন আমেরিকাতে যাবে এবং অল্প সময়ের ভিতরেও তখন ট্যুরিস্ট ভিসে আমেরিকাতে গেল এবং সাথে মুক্তাকে নিয়ে গেছে। মুক্তাকে নিয়ে যাওয়ার প্রায় 21 দিন পরে ও তখন আমেরিকা থেকে ফিরে এসে আমার এসে মারতে শুরু করছে রুমের মধ্যে, লাথি মারতেছে, আমারে মারতেছে। আমি বলি যেরকমটা কেন করতেছিস? ওই আমারে বলতেছে যে তুই হারামি, তোর বউ হারামি, তুই হারামি, তোর বউ হারামি। আমি তখন বললাম আমি কি হারামি? ওই তখন আমারে বলতেছে যে আমার বউ নাকি তার কাছ থেকে প্রায় 50,000 রিয়ালের মতো নিয়ে গেছে, গয়না গাটি শপিং টপিং মিলে প্রায় এতর মতো লয়ে গেছে। এবং তারে নিয়ে যখন সে আমেরিকাতে ঘুরতে গেছে, আমার বউ মুক্তা নাকি তারে রেখে পালাইছে। তখন আমি মনে মনে ভাবি ঠিক মতো আছে, এটাই হওয়া দরকার ছিল। আমি তখন বললাম যে আমি তো হারামি না, হারামি তো তুই আমার বিপদে ফেলে আমার বউ নিয়ে গেছিস, তুই তো হারামি। ওই তখন বলে আমি হারামি না, হারামি তুই আর তোর বউ। আমি কেমনে? ওই তখন আমারে বলতেছে তোরে যে আমি চেক দিয়ে আটকাইছি, তোরে আমি চেক দিয়ে যে আটকাইছি, এই পুরো প্ল্যানিংটা তোর বউ আমাকে শিখিয়ে দিছে। আর তোর বউ যেদিন উমানে আসছে তার 3 দিন পরে তোর বউর সঙ্গে আমার এই ধরনের সম্পর্ক হইতেছে। আমি বললাম মানি? বলে হ্যাঁ, তোর বউ উমান আসার ঠিক 3 দিন পর থেকে তার সঙ্গে আমার এই ধরনের সম্পর্ক, এবং সেই আমাকে বলে দিছে তোরে এইভাবে প্রসেস করে তোরা আটকায় দেওয়ার জন্য। আমি তখন বুঝলাম যে তার মানে মুক্তার বাবা মা যে আমার বাবা মায়ের কাছে স্ট্যাম্প দিছে, সিগনেচার দিছে, এই জন্য মুক্তায় এমন একটা প্ল্যানিং সাজাইছে যে প্ল্যানিংয়ে সাপও মরবে, লাঠিও থাকবে। মানে মুক্তা এখানে অপরাধী বানাইলো ওই উমানিরে, কিন্তু মধ্যে দিয়ে মুক্তে এই প্ল্যানগুলো সাজিয়েছে। ওই আমারে তখন বলতেছে যে পুরো প্ল্যান তোর বউ আমারে বলে দিছে এরকম এরকম করে, এবং সে আমাকে যথেষ্ট প্রমাণ দিছে যে দেখ অমুক তারিখে আমি গেছি তোর বউয়ের কাছে, এই প্রমাণগুলো সে আমাকে দিছে। তখন কিন্তু ওই উমানি আমার ঘরে আসার কোনো প্রশ্নই আসে না, কীভাবে আসছে। এবং সে আমাকে সিসি ক্যামেরা পর্যন্ত দেখাইছে যে তুই দেখ এই সিসি ক্যামেরা, আমি অমুক দিন তোর ঘরে গেছি, তোর বউ দরজা খুলে দিছে, দেখ তোর বউ দরজা খুলে দিছে, আমি গেছি। তো তখন কিন্তু আমি আমার বউর সঙ্গে বেশ ভালো, মানে মুক্তার সঙ্গে আমি বেশ ভালো। ওই সময় কিন্তু ওই উমানি আমার ঘরে যাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু ওই সময় থেকে উমানি তার কাছে যেহেতু সে আমাকে কখনোই বলে নাই যে এই লোকে যে তার কাছে আছে, মানে সেই ডাকছে, ওই যে বাংলা কথা বলতে পারতো, ওই বাংলা জানে, সেই ডাকছে। সঙ্গে সঙ্গে আমি তখন এই ঘটনা দেশে জানাইলাম যে আব্বা মুক্তা আমার সঙ্গে এটা করছে। এগুলো বলার পরে এদিক দিয়ে মুক্তা তখন করছি কি, এলাকাতে ফোন দিয়ে বলে দিছে যে আমি তারে ওইখানে বিক্রি করে দিছি, মানে আমি উমানে তারে বিক্রি করে দিছে। আব্বা তখন বলে তুই দেশে আয়। আমি তখন আমার এই উমানিরে ধৈর্য কাগজপত্র নিয়ে বহু কষ্ট আমি তখন দেশে গেছি। দেশে যাওয়ার পরে আমি দেশে গেছি, ছুটিতেই গেছি। ছুটিতে দেশে যাওয়ার পরে তখন আমার দরবারে বসাইছে, ওইখানে গ্রামে দরবারে মুক্তার বাবা মা উল্টা দরবার বসাইছে। বসায় তারা বলতেছে আমি নাকি মুক্তারে বিক্রি করে দিছি 10,000 রিয়ালে।
10,000 রিয়াল আমি খাইছি, খাইয়া এরকম মানে ঘটনাটা এমনভাবে ও বলতেছে, ওই নিজে বলতেছে বইলা, ও বলে যে মুক্তা বলতেছে ওরে বলেন তো কোরআন শরীফ মাথায় নিতে, দরবারে বলতেছে যে বলেন কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে, ও নিজে আমার ঘরের ভিতরে ওই উমানিরে ঢুকিয়ে দেয় নেই, বলেন ওরা কোরআন মাথায় নিয়ে বলতে বলেন। আমার আব্বা বলে নে কোরআন মাথায় নিয়ে বল, তুই তোর বউরে ঢুকাইছ মানে ওই উমানিরে তোর বউ রুমে দিছস কেনা? আমি তো ভাই তখন আর কোরআন মাথায় দিতে পারি না, কারণ আমি তো নিজেই ওর রুমে উমানিরে ঢুকাইছি, কিন্তু কেন ঢুকাইছে তার আমি বলতে পারি না। মুহূর্তের মধ্যে আমার আব্বা জুতা দিয়ে আমার মারতে থাকে। গ্রামের সবাই বলে জুতা দিয়ে মারলে হবে না, তোমার ছেলে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে, একটা মেয়েরে বিদেশে নিয়ে একটা উমানির কাছে তারা বিক্রি করে দিচ্ছে, তার শাস্তি হবে খুবই মারাত্মক। এই মারাত্মক শাস্তি তারা আমাকে এমনভাবে দিয়েছে, গ্রামবাসীরা মুক্তা এত অপরাধ করার পরও সবাই মুক্তাকে মাফ করেছে, কিন্তু অথচ আমি কিছু না করেও গ্রাম থেকে আমাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়। গ্রামে আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলা হয়, আমার সঙ্গে খুব খারাপই করা হয়, এবং একটা সময় আমাদের ঘর বাড়ি সব ভেঙে আমাদেরকে গ্রাম থেকে উচ্ছেদ করে দেয়। আমার বাবা মা আমার বড় ভাইয়ের কাছে চলে যায় এবং আমি পুনরায় আবার ওমান ফিরে আসি, এবং আজকে প্রায় বহু বছর হয়ে গেছে আমি আর ওমান থেকে যাই নাই। এখনও সেই কফিলের সঙ্গে আমার যোগাযোগ আছে, এখনও সে বলে তোর বউ হারামি, তোর বউ চিটিং। কিন্তু মুক্তা আমেরিকাতে গিয়ে তার পুরো লাইফ সেটেল করে ফেলে। আমেরিকাতে সে গিয়ে সে ওইখানে আরেকটা বিয়ে করে, আমাদের বরিশালের একটা লোকের বিয়ে করে, ওই লোকে আমেরিকাতে তাকে বিয়ে করে, এবং বিয়ে করে সে তার মেয়ে মোমোকে আমেরিকাতে নিয়ে যায়। মা মেয়ে, এবং এরপরে তার ঘরে আরও একটা ছেলে আর একটা মেয়ে হয়, 2 মেয়ে আরেক ছেলে নিয়ে ও আমেরিকাতে রাজার হাওলাতে জীবনযাপন করতেছে। অথচ আমার বাবা মা গ্রামে যেতে পারে না, আমার দাদা দাদির কবরের কাছে যাইতে পারে না। এখনও গ্রামের মানুষ আমাদের নামের উপরে থুতু দেয়। আমার ভাইয়ার জীবনটা নষ্ট, আমার জীবনটা নষ্ট, পুরো বংশটাকেও নির্বংশ করে দিয়ে আজ আমেরিকার মাটিতেও সুখে শান্তিতে আছে। আপন ভাই, ওর বিচার কি কোনোদিন হবে না? হ্যাঁ, বিচার হবে। দেখেন, পৃথিবীর একটা নিয়ম আছে, যে একটা পরিমাণ আছে, লাইক হচ্ছে আমি একটা মানুষ, আমি 500 কেজি নিতে পারবো, কথার কথা। আপনি আমাকে 5000 কেজি দিলে তো হবে না। সুতরাং একটা মানুষ যতটুকু ওয়েট বইতে পারে তাকে ততটুকুই দিতে হবে। এই পৃথিবীর আদালতে যে অপরাধের বিচার করা সম্ভব সেই অপরাধের বিচারই হবে। এমনও কিছু অপরাধ এই পৃথিবীতে মানুষজন করে, তাদের বিচার করার মতো আদালত দুনিয়াতে তৈরি হয়নি। তাদের বিচার হবে আশ্ব আজিমে। হ্যাঁ, সে আশ্ব আজিমের বিচারের অপেক্ষায় আমরা আছি। যারা আমাদের কাল্পনিক নেম মুক্তার মতো যারা এই ধরনের প্রতারণার সঙ্গে জড়িত আছেন, আপনারা আশ্ব আজিমের অপরাধের জন্য, আশ্ব আজিমের বিচারের জন্য প্রস্তুত থাকেন, কারণ সেখানে কোনো ঘোষ হবে না, কোনো প্রতারণা হবে না। সেখানকার সাক্ষী হবে ফেরেশতারা, যারা ভিডিও আকারে আপনাকে দেখাবে যে আপনি কী করে এসেছেন। কাউকে ধোঁকা দিয়ে, কাউকে বোকা বানিয়ে নিজেকে চালাক ভাববেন না। মনে রাখবেন, আপনিও এমন এক জায়গায় ফেসে যাবেন যা আপনার কল্পনাতেও ছিল না। এটাই পৃথিবীর নিয়ম, অভিশাপ নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। এই গল্প নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আর দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে।